সবাইকে গুড মর্নিং। তো একটু আগে সুহাস একটা ভালো ট্রেনিং সেশন করলো, মানে ছোট্ট করে বললো, জাস্ট ওইটুকু কি দরকার আছে। আজকে প্রথম ফার্স্ট টাইম দিল, ঠিক আছে? তো ফার্স্ট টাইম আজকে মোটামুটি 25-30 জন লোক এখানে আছে, সবার সামনে বসে একটা সেশন ডেলিভার করলো। এটা কিন্তু ছোট ব্যাপার মনে হয়, বাট কিন্তু অনেক বড় ব্যাপার। কেন? বেসিক্যালি হচ্ছে একটা ট্রেনিং সেশন একটা জায়গায় মানে খাতায় লেখা মুখস্থ করে সেটা আলাদা বিষয়, আর 20 জন মানুষের সামনে দাঁড়িয়ে সেটাকে বলা সেটা আলাদা বিষয় হবে। কেন হয়? বেসিক্যালি হচ্ছে তুমি যখন একটা বিষয় ডিসকাস করবে বা ডিসকাস করবে কোনো মানুষের সামনে, তখন তোমার কনফিডেন্স লেভেল অনেক সময় কমে যায় বা দেওয়া সম্ভব হয় না। তো সেই জায়গাটা আমাদের দিতে গেলেও কিন্তু এই লেভেলের একটা ক্যাপাসিটি দরকার হয়। তো সেটাকে ভালো করে দিল। তো আজকে সোহাগ একটা ছোট্ট হলেও একটা ভালো একটা সেশন এখানে ডিসকাস করেছে। তো তার জন্য একটা ছোট্ট ক্লাপস আমরা দিয়ে দেবো। তো বেসিক্যালি আজকে যে পার্টটা নিয়ে আমি ডিসকাস করবো, যে আজকে আমরা সবাই এখানে আসছি বা সবাই এখানে শুনছি বা এটা বুঝতে পারছি যে একটা প্রজেক্ট ওয়ার্ক আমরা করবো বা আমরা একটা ইনকাম করবো। আগের দিন ড্রিম শিট কিভাবে করতে হবে সেটা জানা গেছে, সব কিছু আমরা মোটামুটি জেনেছি। এইবার মেন হচ্ছে কোশ্চেন আছে তাদের যে ওয়ার্কটা করবো কিভাবে করবো, তার তো ম্যানেজমেন্ট আছে, তা কিরকম প্রসেসে ওয়ার্কটা হয় বা কি কি ওয়ার্ক আমি করবো বা কেমন ভাবে আমি শুরু করবো, এই কোশ্চেনটা সবার মাথাতেই আছে যে শুরুটা আমি কি করবো বা শুরুটা কিভাবে করবো, শুরুটা কিভাবে করা সম্ভব। তার জন্য প্রথমত যে পার্টটা আছে, আমাদের এখানে ওয়ার্কটা করতে গেলে একদম ছোট্ট বেসিক কিছু বিষয় লাগে। যেরকম প্রথমে ওর কিছু ক্রাইটেরিয়া বলেছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমি একটু রিপিট করবো। প্রথমত হচ্ছে ক্রাইটেরিয়া 1 যেটা দরকার লাগে সেটা হচ্ছে কি ড্রেসিং সেন্স। একটা ড্রেস কোড লাগবে তোমাদের ভালো। ড্রেস কোড মানে কি? এমন না যে তুমি লাখ টাকা দাম একটা জামা কাপড় পরে আসবে, 1000 টাকা দাম জামা পরবে, সেরকম না। একটা ফর্মাল ড্রেস কোড, যে ড্রেস কোডটা সব জায়গায় শোভনীয় হিসেবে তোমার দেবে। একটা ফর্মাল ড্রেস কোড ছেলে মেয়ে যারা আছে সবাই একটা ফর্মাল ড্রেস কোড পরে আসতে হবে। ফর্মাল ড্রেস কোডটা কেন করবে? ফর্মাল ড্রেস কোডটা বললে কি হবে, তুমি যখন কোনো একটা কাজ করবে বা কোনো কমিউনিকেশন করবে, তোমাকে রিসিভ করবে। একটা কথা মাথায় রাখবে যে তুমি যাই কথা বলো না কেন, যত ভালোই কথা বলো না কেন, যাই করো না কেন, এটা রিসিভেবলের একটা বিষয় আছে, যে রিসিভ করার বিষয়। কেউ যদি তোমাকে রিসিভ না করে তাহলে কিন্তু সেই কথাটা বলে তোমার আলটিমেটলি কোনো কাজ হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কথাটা রিসিভ করার জন্য একটা ড্রেস কোড দরকার হবে। বোঝা গেছে? তাহলে কি হলো, একটা ফর্মাল ড্রেস কোড, একটা ফর্মাল শার্ট, একটা প্যান্ট আর একটা টাই আমরা জোগাড় করবো। কি আমরা যখন ট্রেনিং সেশন আসবো সেই ফর্মাল ড্রেস কোডটা ক্যারি করবো। যখন আমরা কোনো কাজ করবো সেই কাজের সময় ফর্মাল ড্রেস কোডটা আমরা ক্যারি করবো। যারা এখানে আছে একটু পুরোনো তারা অনেক ফর্মাল ড্রেস কোড পরে আসছে, যারা নতুন ধরো বানাতে পেরেছে, যেমন ও আগে ফর্মাল ড্রেস পরে এসছে, ভালো হয়েছে। ফর্মাল ড্রেস যাদের কাছে নেই তারা সবাই মোটামুটি একটু বানিয়ে নেবে তারা, ঠিক আছে? তো ফর্মাল ড্রেস কোডটা কি করবো, আমরা বানিয়ে নেবো। ফর্মাল ড্রেস কোডটা আমরা করবো না। ফর্মাল ড্রেস কোডটা করলে কি হবে, আমাদের কাজের জায়গায় রিসিভেবল পার্সন হিসেবে আমাদের গণ্য করা হবে। এই জন্য ড্রেস কোডের পরে কি দরকার আছে, ড্রেস কোডের পরে দ্বিতীয় বিষয় যেটা দরকার লাগে ফর্মাল ড্রেস কোডের পরে, সেটা হচ্ছে কি আমাদের কিছু টুলস দরকার লাগে। এই জন্য টুলস মানে কি? টুলস মানে হচ্ছে যে কোনো কাজ করার জন্য টুলস লাগে। যেরকম দেখো যে রাজমিস্ত্রি, তার কাজের জন্য টুলস লাগে, তার কি লাগে, হাতুড়ি, ছেনি, হেঁটা, এগুলো এইসব। তারপরে কি লাগে, তারপরে যে ধরো রিপেয়ারিং কাজ করে, তার রিপেয়ারিং এর যন্ত্রপাতি লাগে, ইলেকট্রিশিয়ানদের তাদের কাজের টুলস লাগে। প্রত্যেকটা কাজের একটা টুলস হয়, এসব না। আমাদের একটা টুলসের দরকার আছে। টুলসটা কি? আমাদের টুলস কি দরকার আছে? প্রথমত হচ্ছে আমাদের যে টুলস নাম্বার 1 যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো ডায়েরি পেন। ডায়েরি পেনটা কিসের জন্য লাগবে? ডায়েরি পেনটা আমি কি যে কোনো কিছু করছি নোট করবো। খাতা আমরা অনেকে দেখছি আমি ব্যবহার করি, খাতা না, একটু ডায়েরি পেন নেই। কারণ আমরা একটা কাজের জায়গায় এসে মানে পড়াশোনার জন্য আমরা ডায়েরি পেন খাতা আমরা ইউজ করি, বাট আমরা একটা কাজের জায়গায় বা ওয়ার্কের জায়গায় আমরা একটু ডায়েরি পেন ইউজ করি। একটু ভালো কমের মধ্যে একটু ভালো একটা ডায়েরি, একটা পেন আমরা ইউজ করি। সেই ডায়েরি পেনটা থাকলে কি হবে, ডায়েরি পেনটা দিয়ে আমি কি করতে পারবো, যে আমাদের টোটাল যে ট্রেনিং পার্ট হয় সেটাকে আমি নোট করতে পারবো। প্লাস কি কিছু বিষয় যদি মানুষকে দেখাতে হয় বা বোঝাতে, আমরা ডায়েরিতে লিখে বা দেখিয়ে তাদেরকে আমি দেখাতে পারবো। ইয়েস অর নো? 100% লেভেলে কি লাগবে, আমাদের একটা ডায়েরি, একটা পেন লাগবে। তারপরে কি লাগবে, তারপরে একটা ফাইল জোগাড় করবো, মানে একটা ফাইল কিনে নেবো। কিসের জন্য? ফাইলের মধ্যে কিছু ডকুমেন্টস, মানে কি আমাদের কাজ করার জন্য কিছু ডকুমেন্টস পরবর্তীকালে আমাদেরকে ক্যারি করতে হবে। সেই ডকুমেন্টসগুলো ক্যারি করা, প্রসপেক্টার হতে পারে, ফাইল হতে পারে, ফর্ম হতে পারে, অনেক কিছু ডকুমেন্টস যেগুলো ক্যারি করার জন্য আমরা কি অনেক যদি প্যাকেটে রাখি, অনেক যদি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে, জামা কাপড়ে প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছে, সেরকম না। একটা ভালো একটা ফাইল, মানে এরকম ধরনের একটা ভালো ফাইল আমরা একটা কিনে নেবো, ঠিক আছে? এরকম একটা ভালো ফাইল আমরা কিনে নেবো, সেটা
যে না তার মধ্যে ডকুমেন্টসগুলোকে কী করবো নিয়ে রাখবো। বোঝা গেছে? কেন এই ডকুমেন্টসগুলো যদি আমরা নিয়ে রাখতে পারি তাহলে 100% যদি কাজটা করতে সুবিধা হবে। কারণ তুমি একটা কাজ করছো সেই জায়গায় কিছু লিগাল ডকুমেন্টস আছে সেটাকে আমাকে ক্যারি করতে হবে। কেন অনেকে বলতে পারে যে এই যে বিষয়টা আপনি বলছেন বা ডিসকাস করছেন এটা কি লিগাল অথরাইজ, এটা কি নাকি লিগাল কিছু বিষয়, তাহলে আমাদেরকে সেই জায়গায় বলতে হবে। এবার মুখে বললে হবে না, আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে সেটা ডকুমেন্ট দিয়ে বোঝাতে হবে। ঠিক আছে? তারপরে আরও অনেক ডকুমেন্টস আছে, প্রসপেক্টার আছে। প্রসপেক্টার মানে কি, তুমি হেলথে নিয়ে ধরো কাজ করছো, হেলথের প্রসপেক্টার আছে, সেটাকে ফাইলে রাখতে হবে। কেন রাখবো হেলথের প্রসপেক্টার ফাইলে? বিকজ অফ হেলথের প্রসপেক্টার ফাইলে আমরা রাখবো এই কারণে হেলথের টোটাল পার্টটা মধ্যে থাকবে, তাহলে কাউকে হেলথের বিষয় কি আছে খুলে আমরা দেখাতে পারবো। ইয়েস অর নো? তাহলে কি হেলথের একটা প্রসপেক্টার আমরা রাখবো। তারপরে কি রাখবো, তারপরে রাখবো আমাদের এডুকেশন প্লাস আমাদের বিজনেসের একটা প্রসপেক্টার। এই তিনটে প্রসপেক্টার আমরা ফাইলের মধ্যে রাখবো। তাহলে কি হবে, আমরা যখন একটা মানুষকে কিছু জিনিস ডিসকাস করতে যাবো তখন কি আমাদেরকে দেখাতে বা বোঝাতে একটা সুবিধা হবে। ইয়েস অর নো? তাহলে আমরা এই প্রসপেক্টারটাকে আমরা ক্যারি করবো। এই জিনিসগুলো ক্যারি করার জন্য একটা ফাইল আমরা রাখবো। কেন ব্যাগের মধ্যে রাখার থেকে সবথেকে ভালো একটা ফাইল যদি রাখি খুব ভালো। ব্যাগ না হলে তুমি ফাইলটাকে হাতে করে নিও, কাজে তুমি দিতে পারবে। ক্লিয়ার? যারা একটু এখানে সিনিয়র লেভেল একটু যারা মোটামুটি ইনকাম করে না তারা সবাই একটা ট্যাব বা একটা আইপ্যাড বা কিছু না কিছু কিনে না। কেন কিনে না? যে তাহলে আর ফাইল আর ক্যারি করতে হয় না, পুরো সব সফট কপি ওই ট্যাব বা ইয়ের মধ্যে রেখে নেয়। তাহলে কি দেখা যেতে সুবিধা, ওটা আরো বেশি স্মার্ট হবে। ঠিক আছে? আজকে যারা এখানে কাজ করছো, কাজ করতে করতে প্রথমত কি হয় বলতো, কাজটা করার সময় আমাদের ড্রিম কি রাখা উচিত, আমাদের কাজের জায়গায় যেটা রাখা। অনেকের ড্রিম থাকে আমি বাড়িতে একটা ফ্রিজ কিনবো, অনেকের ড্রিম থেকে বাড়িতে একটা এসি কিনবো, অনেকের থেকে আমি বাড়িতে একটা খাট কিনবো। এইগুলোর থেকে আমি মনে করি এরকম ড্রিম বা নিড হওয়া উচিত যেটা আমার কাজে লাগবে। যেন একটা প্যাড বা আইপ্যাড বা একটা তোমার ট্যাব। কেন এগুলো হলে কি হবে, তোমার ডায়েরি খরচাটা মানে ডায়েরিটা লাগবে না। আইপ্যাডের মধ্যে একটা পেন থাকে বা যদি আইপ্যাড কোনো একটা স্ক্রিন থাকে একটা, এই পেনটা দিয়ে তুমি লিখে যদি দেখাও ওর মধ্যে, ব্যাপারটা আরো স্মার্ট লাগবে। একটা জিনিস লিখে দেখাতে দেখাতে ওটাকে ডিভাইড করে তোমার ভিডিও চালিয়ে দেখাতে পারো, এটাই। ওটা ফটোকে ডাউনলোড করে নিয়ে এসে দেখাতে পারো, এটা কি। আমাদের খাতায় লিখে দেখাতে পারবে, এই খাতায় একটা জিনিস লিখে দেখায়, ফোন থেকে আবার একটা কোনো ভিডিও দেখায়, আর ফাইল থেকে একটা প্রসপেক্টার ব্যাপারে খুলে নিয়ে দেখায়। আর একটা আইপ্যাড বা যদি একটা ট্যাব থাকে তাহলে কি হবে, টোটালটাই সব ওগুলো ঢোকানো আছে, এবার খুলে তুমি ওটার মধ্যে থেকে সবটা দেখিয়ে দিতে পারবে। আর ওটা আরো বড় স্মার্ট হবে, ওটা আরো ভালো দেখতে ভালো লাগবে। ক্লিয়ার? কেন একটা বিষয় বুঝতে হবে, তুমি এখান থেকে যখন কাজটা করছো একটা জিনিসকে তুমি রেফার বা রেকমেন্ড করছো কোনো বিষয়কে, ঠিক আছে, কোনো কোর্স হতে পারে, মেডিকেল অ্যাক্টিভিটি, তাহলে সেখানে তোমার জায়গাটা ভালো রাখতে হবে। ক্লিয়ার? তুমি যদি আইটিসি রয়্যালে তুমি যদি যাও বা হায়াত রেজেন্সি বলো বা যে কোনো 5 স্টার হোটেলে যদি যাও, আমরা নর্মাল খাবার দাবার মানে যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে গেলে কি করি, খাবারের একটা মেনু কার্ড থাকে, তো এরকম একদম ন্যূনতম জায়গাতে কোনো মেনু কার্ডই থাকে না। একজন আসে কি খাবেন বলেন, এটা লাগবে ওটা লাগবে, দিয়ে যাবে, দাম বলে দেবে। আরেকটা কিছু একটু ভালো জায়গায় এরকম ব্যানার টাইপের টাঙানো থাকে, বলবে ওখানে দেখে নেন। আর একটু ভালো জায়গায় গেলে একটু মেনু কার্ড থাকে, আর একটু ভালো একটা ভালো মেনু কার্ড থাকে। আর 5 স্টার 7 স্টার তুমি যদি যাও ওখানে কিন্তু মেনু কার্ড থাকে না, ওখানে প্রত্যেকটা রুমের মধ্যে আইপ্যাড প্রো আছে। 1 লাখ টাকা দাম আইপ্যাড প্রো রাখা থাকে ওখানে, পুরো ওর মধ্যে সব আছে। ওই আইপ্যাডটা থেকে তুমি তোমার ঘরের ইলেকট্রিসিটি কন্ট্রোল করতে পারবে, এসি কন্ট্রোল করতে পারবে, তুমি অর্ডার দিতে পারবে যে কোনো খাবার দাবার, তোমার যদি কিছু লাগে রুম সার্ভিসকে কল করতে পারবে ওটা থেকে। ঠিক আছে? তুমি তোমার ঘরের যে জানলা যে পর্দা আছে সেটাও ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড, সেই পর্দাটাও তুমি সরাতে নাড়াতে পারবে। তুমি খাটে বসেই এই আইপ্যাডটা দিয়ে তুমি সব কিছু করতে পারবে। টিভি অন অফ ওটা দিয়ে করা যাবে রিমোট ছাড়াও। তুমি টিভিটা চালিয়ে যে কোনো কারণে অফ করবো, আবার খাট থেকে নেমে ওখানে অফ করবো, দরকার নেই, এখান থেকে তুমি চালিয়ে অন করতে পারবে। ঠিক আছে? যদি মনে করো যে বাথরুমে আমি গিয়েছিলাম বাট আমি শাওয়ারটা অফ করতে ভুলে গেছি, ওই আইপ্যাড থেকেই ওখানে অপশন আছে, ক্লিক করলে শাওয়ার অটোমেটিক অফ হয়ে যায়। মানে এই লেভেলের টেকনোলজি থাকে। তাহলে বুঝতে হবে তুমি যখন ভালো কিছু জিনিস মানুষকে দেখাবো না, তোমাকে ভালো কিছু জিনিস নিয়ে যেতে হবে। ওরা তো চাইলে সুইচ দিয়ে সব কিছু করে দিতে পারতো। আমরা যে কোনো হোটেলে যখন যাই বা যে কোনো জায়গায় যাই চাবি দিয়ে খুলি, বাট ওখানে একটা স্মার্ট কার্ড থাকে, ওখানে টাচ করলে ওটা খুলে যাবে অটোমেটিক। ওটাকে আবার একটা জায়গার উপর ঢুকিয়ে দিলে টোটাল ঘরের লাইট জ্বলে যায়। ইয়েস অর নো? এইরকম প্রসিজিওর ওখানে চলে। কেন চলে এই জায়গাটা? বিকজ বুঝতে হবে যে যেটা যত বেশি দাম সেটা তত বেশি হবে। কিছুদিন আগে আমি হায়াত এজেন্সিতে গেছিলাম, ওখানে ওখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল 25 ইয়ার সেলিব্রেশনে। তো ওখানে যখন গিয়েছি, তো ওখানে যাওয়ার পর রাতে যখন আমরা মানে রুমে মানে শুতে যাবো হিসাব মতন, তো আমার যে আরেকজন যে একটা ছেলে ছিল, তো ওর কাছে স্মার্ট কার্ডটা ছিল। তো আমি যখন গেছি আমাদের স্মার্ট কার্ড ছিল না। ঠিক আছে? তো আমি নিচে ফোন করলাম, তো একজন এসে মানে ওদের কাছে একটা মাস্টার কি থাকে সেটা দিয়ে মানে একটা ডোর ওপেন লকের কি, ওটা দিয়ে লাইট জ্বলে না, ওটা তো আমি জানতাম না। ওটা খুলে সে চলে গেল। এবার খুলে আমি ঢুকেছি আর
ওই দরজাগুলো এরকম না অটোমেটিক অফ হয়ে যায়, ঠিক আছে, মানে তোমাকে এরকম বন্ধ করতে হবে না, অটোমেটিক ঠাপ করে লক হয়ে যায়, অটো লক হয়ে যায়। এবার লক হয়ে গেছে, এবার আমি গিয়ে এবার সুইচ অন করছি, দেখছি একটা লাইট জ্বলছে না, একটা কি সুইচ অনই করা আছে, কি ব্যাপার, জাস্ট একটাই লাইট জ্বলছে ঘরে, জাস্ট একটুখানি আলো রাখার জন্য। তো তারপরে আমি দরজা দিয়ে খুলতেই দরজাও খুলছে না, লক হয়ে গেছে। তারপর আমি আবার ওদেরকে ফোন করলাম, ওরা এলো, লকটা খুললো, বললো এটা এ कार्ड से डोर ओपन और ओपन होता है और जो और एक की है वो इससे क्या होता है, जो लाइट होता है ना लाइट को ऑन करना पड़ता है, ये फैसिलिटी है जो लाइट की একটা আমাদের দিয়ে গেল, বলে লাইটটা কালকে চেক আউটের সময় জমা দিয়ে যাবেন, এটা আপনি জমা না দেন ৬৭০০ টাকা আপনার ফাইন করা হবে। ওই একটা চাবির দাম ৬৭০০ টাকা, বুঝছেন? আমরা একটা ৬০০ টাকা দিয়ে তালাই কিনি না, আর ওদের একটা তালার দাম বলে একজন থেকে পরে আমি জানলাম এই দরজার যে লকিং সিস্টেমটা আছে, এই লকিং সিস্টেমটার দাম ৫০,০০০ টাকা, মানে দরজার যে তালাটা মানে লকিং সিস্টেম আছে ওদের, ওটার দামই এত টাকা। বাট তাই জন্যই বলছি, তাই জন্য এই হোটেলের একটা রুমের একদিনের ভাড়াই ২০ থেকে ২৫,০০০ টাকা, একদিনের ভাড়া ২০ থেকে ২৫,০০০ টাকা একদিনে। এই কারণে তাহলে তুমি একটা হাই কস্ট জিনিস তুমি যখন মানুষের কাছে নিয়ে যাবে, তোমার কাছে সেরকম অত্যাধুনিক ফেসিলিটি বা কিছু জিনিস তোমাকে ভালো রাখতে হবে, তোমার ড্রেস কোড থেকে শুরু করে তোমার প্রসপেক্টটা, তোমার ফাইল, তোমার ডায়েরি, এনি কাইন্ড অফ থিংস, ঠিক আছে। তুমি একটা আমাদের প্রজেকশন বা প্রেজেন্টেশন বা কোনো সাবজেক্ট নিয়ে কাউকে কিছু জিনিস দেখাচ্ছ বা বোঝাচ্ছ, কোথায় তোমার ওই খাতাতে করছো, ১০ টাকা দামের খাতা, মানুষ কি বলবে যে এত ভালো জিনিস, এত এই কিছু বলছে না, কি একটা দেখাচ্ছে না, একটা 10 টাকা দামের খাতা দেখাচ্ছে, এসব না। তাহলে সেই জায়গা থেকে গেস করে তোমাকে বুঝতে হবে যে ভালো যে কোনো জিনিস দেখাতে গেলে ভালো কিছু টুলস আমাকে রাখতে হবে। হ্যাঁ, সেটা হাই কস্ট না হোক, কম দামি হোক, বাট যেন সেটা ঠিকঠাক থাকে, বুঝা গেছে? ইয়েস অর নো? তারপরে কি দরকার জানেন, তারপরে একটা টাইম দিতে হবে, টাইম খুব গুরুত্বপূর্ণ, সময়। এই সময়টাই অনেকে দিতে চায় না, বলে যে স্যার সব আছে কিন্তু সময় নেই। সময় যার নেই সেটা ইনকাম করতে পারবে না। ইনকাম করতে গেলে কি করতে হবে, টাইম দিতে হবে, ইয়েস অর নো? টাইম না দিলে হবে না। ইনকাম করতে গেলে আমাদের দরকার হচ্ছে টাইম। আমরা যদি টাইম না দিতে চাই তাহলে আমরা ইনকাম করবো কি করে? তাহলে আমাদের কি করতে হবে, টাইম দিতে হবে, ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমাদের টাইম দিতে হবে। টাইমটা কতক্ষণ টাইম দিতে হবে? টাইমটা দিতে হবে হচ্ছে পার ডে অন্তত 2 থেকে 3 ঘন্টা, বা সপ্তাহে অন্তত 6 থেকে 8 ঘন্টা উইকলি, আর ডেতে হলে এরকম পার ডে। এই টাইমটা আমাকে একটু দিতে হবে। যদি এইটুকু টাইম আমার কাছে না থাকে তাহলে আমি বলবো সরি টু সে এখান থেকে তোমার পক্ষে পসিবল নেই কোনো ইনকাম বা কিছু করা বা ইয়েস অর নো? তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাকে এই সময়টা যদি আমি না দিই তাহলে 100% লেভেলে আমার পক্ষে পসিবল না এখান থেকে কাজ করা। আর সময়টা মানে কেউ নিতে হবে একদম পুরো হার্ড করে দিতে হবে। এই টাইমটায় আমি না করবো ফেসবুক, না করবো হোয়াটসঅ্যাপ, না করবো প্রেম, না ভালোবাসা, না পার্ক, না বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কিছু হবে না। ইয়েস অর নো? এইটুকু টাইমে আমি খালি কাজটাই করবো। যার যাই থাকুক না কেন সব ভালো, কোনো কিছুই খারাপ না, ঠিক আছে। বাট কাজের টাইমে কাজটা করতে হয়। কাজের টাইমে যদি অন্য কিছু চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু পসিবল হবে না। ইয়েস অর নো? কাজের টাইমে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাকে কাজের টাইমে কাজটা করতে হবে, কাজের টাইমে অন্য কিছু। এই যে সময়টা আমি দেবো, এই সময় আমার কিচ্ছু না, পড়াশোনা, মা বাবা, পিসিমা, পিসমশাই কিচ্ছু না, সব কিছুকে উপেক্ষা করে আমাকে এই আমার টাইমটা দিতে হবে। এই টাইমটা আমাদের সবার কাছে দেওয়া পসিবল তো? ইয়েস অর নো? তাহলে ইয়েস অর নো? তাহলে এই টাইমটা আমরা দিতে পারবো। যদি এই টাইমটা দিতে পারি তাহলে আমার পক্ষে পসিবল এখানে যারা যারা আছে তাদেরকে একটা বেটার কেরিয়ারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ক্লিয়ার বা গাইড করার জন্য। কেন যদি এই টাইমটা কেউ না দিতে পারে, আমি যতই তাকে বলি বা বোঝাই বা যাই করি না কেন তার পক্ষে পসিবল না সেটা কিছু করা। খালি এই টাইমটা না, আমাকে সময় মানে কি, আমাকে একটুখানি এটা তো পার ডে দিতে হবে, আমাকে অন্তত 2 থেকে 3 বছর আমাকে এখান থেকে শেখার মেন্টালিটি রাখতে হবে। ইয়েস অর নো? এই শেখার মেন্টালিটি না রাখলে এখান থেকে পসিবল না কিছু করা। কেন বলছি, এখানে যদি তুমি সময়টা না দেবে, এই সময়টা দেওয়ার সময় অনেক রকম প্রবলেম আসবে, বাড়ির থেকে প্রবলেম, ইনকামের প্রবলেম। মানে এই টাইমটা তোমার ইনকাম কিন্তু কম হতে পারে, বেশিও হতে পারে, মিডিয়াম হতে হবে। তোমার কিন্তু এই প্রিপারেশন নিয়ে তোমাকে মাঠে নামতে হবে। ইয়েস অর নো? তুমি ভাবো এই 2-3 বছরে লাখাপতি কোটিপতি হয়ে যাবে, কেন একটা 56 সুপার লটো বা কোনো রকমের কোনো তোমার এই লটারি, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নাই 10 টাকা লাগাবো 10 কোটি চলে আসবে, সুপার বাম্পার লটারি, ঠিক আছে, গণপতি বাম্পার, এরকম কিছু না যে 10 টাকার টিকিট কেটেছি তো 10 লাখ পেয়ে যাবো, এরকম কিছু না। এটা কিন্তু একটা কমপ্লিটলি একটা টাইম কম্পাউন্ডিং সায়েন্স, এবং একটা সায়েন্স আছে, এবং একটা বিজ্ঞান আছে, তার উপর বেস করে আমাকে এগোতে হবে। প্লাস আমার তার সাথে কি থাকবে, এফোর্ট থাকবে, হার্ডওয়ার্ক থাকবে, এবং কি থাকবে, আমার ট্রেনিং থাকবে, আমার মোটিভেশন থাকবে। এই কটা জিনিসকে জুড়ে দিতে হবে, কাজটা করতে হবে। ইয়েস অর নো? এই কটা জিনিসকে আমাকে যুক্ত হবে, তার সাথে কিন্তু এই সময়টা ধরে রাখতে হবে। এই সময়টা কিন্তু আমাকে দিতেই হবে। একটা জিনিস বুঝতে হবে যে সব কিছু হবে, কেরিয়ারে সব কিছু হবে, প্রেম হবে, ভালোবাসা হবে,
সংসার হবে, সব কিছু হবে, বিয়ে হবে, এবিসিডি সব হবে। বাট কিন্তু 2 থেকে 3টা বছর যদি আমি একটু সব কিছুকে সাইড করে দিতে পারি তাহলে সব কিছু ভালোই হবে, খারাপ কিচ্ছু হবে না। আর যদি এই টাইমটা আমি দিতে না পারি বা পসিবল হয় না বা কিছু জায়গায় আমি আটকে যাই, তাহলে এই টাইমটা দিতে গিয়ে অনেকের অনেক রকম সিচুয়েশন আসবে। প্রথমত ছেলে মেয়ে যারা আছে কোনো বাড়িতে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা কিছু দেখা দেবে। তোমার মাথায় একটা জিনিস সবসময় মাথা রাখবা, তোমার লাইফে যখন কিছু ভালো কিছু আসবে না, ঠিক আছে, তখন তোমার কাছে প্রবলেমও আসবে না। তোমার লাইফে ভালো কিছু আসবে তখন তোমার লাইফে অনেক প্রবলেমও আসবে। ভালো জিনিস তোমাকে ভগবান পাঠ করে দেবে না, বুঝতে পেরেছো? যখন দেখছো তোমার লাইফে এই কি বলে বস্তুটা মানে প্রবলেম বলে বস্তুটা আসছে, তার মানে ভাববে যে তুমি একটা বেটার কোনো প্ল্যাটফর্মে এসছো, তাই জন্য তোমাকে প্রবলেম হচ্ছে। হ্যালো ইয়েস অর নো? যখন তুমি বন্ধু বান্ধবের সাথে প্রেম ভালোবাসা এগুলো করতে গেছিলে বা বিড়ি সিগারেট মদ এগুলো খেতে যাই আমরা, ইয়েস অর নো? যখন কোনো প্রবলেম আসে না, কারণ ওটা খারাপ থাকে, ঠিক টুকটাক করে হয়ে যায়। বাট যখন আমরা কিছু যখন ভালো কিছু করতে যাই তখন লাইফে প্রবলেম আসে, তখন মানুষের নেগেটিভ আসে, এটা আসে, ওটা আসে, বাড়ির বাধা, এই বাধা সেই বাধা। আমাকে বুঝতে হবে যে বাধা আসছে তার মানে আমার সামনের লাইফটা অনেক বেটার আছে, সামনের লাইফটা অনেক আমার ব্রাইট আছে। সেই জন্যই আমার কাছে বাধা আসছে, আমার কাছে প্রবলেম আসছে, আমার কাছে সমস্যা আসছে। কেননা সমস্যাটা আসছে এই কারণে, কারণ আমাকে পরীক্ষা করা হচ্ছে। বুঝতে, একটা কথা তুমি মাথায় রাখবা যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি বলো এটা একটা মেটাল তো, কি করে বুঝলে এটা মেটাল? দেখে বোঝা যাচ্ছে, বা চুম্বক দিয়ে টেস্ট করলে বোঝা যাবে মেটাল কিনা, তাই না? আচ্ছা একটা মেটালকে তুমি চিনে নিলে, আচ্ছা এটা কি? এটা তামা, দেখি বুঝে যায়। একটা ঘষলে কিছু একটার সাথে ঘষলে বোঝা যায় কোনটা তামা। আর সিলভার মানে রূপো, কি চিনতে কতক্ষণ লাগবে? কিছুক্ষণ, বেশিক্ষণ না। একটা সোনার দোকানে যাবে, ওরা ধরেই বলে দেবে এটা রূপো, তাই কি না? যদি ওরা টেস্ট করতে একটা মেশিন এরকম ফেলবে, হ্যাঁ এটা রূপো। এটা লোহাকে চিনতে কতক্ষণ টাইম লাগলো আমাকে? একটা লোহাকে, সে যে লোহা, সে তার এই পরিচয়টা দিতে কতক্ষণ সময় লাগলো? তার 1 সেকেন্ডও না, ন্যানো সেকেন্ড। তারপরে একটা তামার, তাকে পরিচয় দিতে কতক্ষণ লাগলো? ন্যানো সেকেন্ড, একটু টাইম না। একটা রূপোর কতক্ষণ লাগলো? 5 মিনিট 10 মিনিট। একটা সোনা মানে একটা গোল্ড, একটা সোনার জিনিস আমি চিনব কি করে? একটা সোনার জিনিসকে যদি আমাকে চিনতে হয় তাহলে 100% দেবে, সোনার দোকানে যেতে হবে, হলমার্কের সাইন থাকে, অনেক কিছু জিনিস থাকে। সোনার যেগুলো জিনিসের মধ্যে একটা হলমার্কের চিহ্ন থাকে, এটা সেটা দেখলে তুমি বুঝতে পারবে যে এত ক্যারেক্টার সোনা বা এত ক্যারেক্টার হলমার্ক, 22 ক্যারেট 18 ক্যারেট এরকম। সেটা দেখলে বুঝতে পারবো। হ্যালো ইয়েস অর নো? তাহলে এটা বুঝলাম। এবার একটা সোনাকে চিনে নিলাম, একটা হিরেকে চিনতে কতক্ষণ টাইম লাগে? একটা সোনাকে চিনতে 8 ঘন্টা 1 ঘন্টা লাগবে, তাকে টেস্ট করবে কত ক্যারেক্টার। একটা হিরেকে চিনতে কতক্ষণ টাইম লাগবে? ইয়েস অর নো? কতক্ষণ টাইম লাগবে? 4-5 ঘন্টা লাগতে পারে, ঠিক আছে? আরো দামি কোয়ালিটি, মানে যার যত ভালো কাটিংস হবে, কাটিং যত ভালো হবে সেই হিরে তত বেশি দাম হয়, সে তত হাই ক্যারেটের হিরে হয়, ডায়মন্ড হয়, ঠিক আছে? যত ক্যারেট বেশি হবে তত ওর মধ্যে কালো কালো ছিদ্র কম থাকবে, ততটা চকচকে হবে। 18 ক্যারেটের ডায়মন্ড একটু কালচে কালচে হবে, 22 ক্যারেটের ডায়মন্ড একটু ভালো হবে, আরো ওর উপরের ক্যারেট উঠলে, ঠিক আছে, ডায়মন্ড তত ফ্রেশ হবে, চকচক করে ভালো হবে, মানে তত পরিশুদ্ধ করা হচ্ছে, ওর কাটিংস তত ভালো হবে, ঠিক আছে? তাহলে যত দামি ডায়মন্ড হবে তাকে চিনতে বা তাকে টেস্টিং করতে বা তার পরিচয় যে সে একটা হিরে, সময় লাগবে তো, ইয়েস অর নো? তাহলে এখান থেকে আমি কি বুঝলাম যে তুমি কে, তুমি কে, তোমার পরিচয়টা দিতে সমাজকে বা সোসাইটি বা ওই সকল ফ্যামিলিকে যারা তোমাকে নেগেটিভ দিচ্ছে, খারাপ বাজে এবিসিডি যাই বলছে না, সেই পরিচয়টা দিতে কিন্তু তোমার সময় লাগবে। সময় লাগছে মানে কি বুঝতে হবে? তার মানে তুমি একটা মূল্যবান ধাতু, মূল্যবান ধাতুকে তার পরিচয় দিতে গেলে তার সময় লাগে। ইয়েস অর নো? একটা মূল্যবান ধাতুকে পরিচয় দিতে গেলে সময় লাগে, যার এখানে মনে হচ্ছে সময় লাগছে, প্লাস অনেক পরীক্ষা করতে হচ্ছে, মানে নিজের ধর অনেক প্রবলেম আসছে, তার মানে কি হচ্ছে তোমার লাইফ অনেক পরীক্ষা হচ্ছে, তোমাকে পরীক্ষা করা হচ্ছে, এক্সামিনেশন করা হচ্ছে। কেন হচ্ছে? বিকজ অফ তার মানে তুমি ধাতুটা মূল্যবান হচ্ছে, মানে যেদিনকে লঞ্চ করবে দাম 20 টাকার নিচে তো হবেই। ইয়েস অর নো? যার বেশি পরীক্ষা হয় লাইফে, অনেকে বলে না আমার জীবনটা একদম অবস্থা খারাপ, ঝালাপালা হচ্ছে, কি হয়ে যাচ্ছে, খালি মা এটা বলছে, বাবা এটা বলছে, এটা বলছে, ওটা বলছে, খালি যাই করতে যাচ্ছি হচ্ছে না, যাই করতে যাচ্ছি হচ্ছে না, আটকে যাচ্ছি হচ্ছে না, আবার এখানে করছি হচ্ছে না। এখানে অনেকে একদম বলতে পারে এটা করতে যাচ্ছি স্যার হচ্ছে না, তার মানে বুঝতে পারো তোমার লাইফে পরীক্ষা বেশি হচ্ছে, পরীক্ষা বেশি হলে তুমি মূল্যবান থাকো।
এই জিনিস, এই মোটিভেশনগুলো কিন্তু মাথায় আমাদের গেঁথে রাখতে হবে। এইগুলো মাথায় গেঁথে রাখলে কোনো প্রবলেমই আর প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। পৃথিবীর তোলপাড় হয়ে যাবে, যা খুশি হয়ে যাবে না কেন, তোমার কাজ তোমার ঠিক চলে যাবে। আর একদিন তোমার যখন মার্কেটে তুমি যখন প্রমাণিত হয়ে যাবে যে আমি এই, তখন কিন্তু বোঝা যাবে যে তোমার দামটা কত বা তুমি কোন জায়গার মানুষ। তাহলে এটা বুঝতে হবে, তুমি যদি মূল্যবান হও তাহলে তোমার কিন্তু সময় লাগবে বেশি। সময় লাগছে বেশি মানে চিনতে, সেই ধাতু যে সময় লাগে যে ধাতুর দাম হয় বেশি। তাহলে 100% লেভেলে তুমি যদি মূল্যবান হও, তার মানে তুমি ভাববে তোমার সময় লাগবে। সময় লাগবে মানে এটা ভেবে নিতে হবে যে আমি একটা মূল্যবান ধাতু, তাই জন্য আমার টাইম লাগছে, আমার অনেক পরীক্ষা হচ্ছে, আমার অনেক প্রবলেম আসছে, আমার অনেক অবস্টাকেল আসছে, অনেক বাধা আসছে। বাধা মানে তুমি দেখো তুমি একটা ভালো অ্যাচিভমেন্ট করবে, তোমার লাইফে বাধা আসবে। অ্যাচিভমেন্টটা করবে, পরের দিন থেকে আরো বড় বাধা আসবে। তারপরে ভালো একটা অ্যাচিভমেন্ট করবে, আরো বড় অ্যাচিভমেন্ট করবে, আরো বড় বাধা আসবে। তুমি যত বড় অ্যাচিভমেন্ট করবে তোমার কাছে তত বড় বড় বাধা আসবে, যত বড় বড় অ্যাচিভমেন্ট করবে। এটা নিয়ম। তাহলে তুমি যদি ওই বাধাটাকে মানে ব্রেকটাকে যদি তুমি কেটে ফেলে দিতে পারো, অ্যাচিভমেন্টটাকে তুমি ফোকাস করতে পারো, তাহলে তোমার ক্লিয়ার হবে। তোমাকে বাধাটাকে বুঝলেই হবে না, যা হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন। মা বাবা মানে সব থেকে বড় বাধা আমার একটা যে বাবা মা, সেখানে ইমোশনাল বলবে। এই ইমোশনাল যে ইমোশনাল বললাম না, এটা এটা তোমার অ্যাচিভমেন্টে রাখতে হবে, ফ্যামিলিতে রাখলে চলবে না, এটা কেটে ফেলতে হবে। ঠিক আছে, এটা একটা বিষয় সবসময় বুঝতে হবে, এই ফ্যামিলিগুলো বুঝতে সারা জীবন তোমার লাইফে থাকে। এরা আজ আছে কাল চলে যাবে, বাট এরা আজ তোমাকে যেটা বলছে কালকে তার উল্টো কথা বলবে। আজকে তোমাকে একটা কথা বলবে, তোর কিছু করার দরকার নেই, তোর পড়াশোনা কর, তুই মন দিয়ে এই কর, তুই মন দিয়ে এই কর, তুই মন দিয়ে এই কর। আজ থেকে 3টা বছর 4টা বছর পর বলবে তুই 1 টাকা ইনকাম করতে পারিস না, তুই কি করবি? একটা কোনো কাগজ যদি পড়ে বুঝতে না পারো, বাবা মা তুই কি পড়াশোনা করলাম, তুই এটা বুঝতে পারছিস না? তাহলে এটা বলা তো এটা বুঝতে হবে। আজকে তারা যেটা বলছে কালকে তারা ডিফারেন্ট কথা বলবে। ঠিক আছে, যখনই তুমি বলে যে না আমি তো তুমি তো বলেছিলে এটা করতে, সে বলবে আমি তোকে আটকে রেখেছিলাম, দড়ি তুই পড়িস নি কেন, যা। এরকম প্রচুর অ্যাসোসিয়েট আমরা দেখেছি, এরকম প্রচুর অ্যাসোসিয়েটের কথা আমাদের এখানে শুনেছি, যারা এই সিস্টেমে প্রথমে এসেছিল 2-3 মাস 4 মাস কাজ করে একটা ভালো জায়গায় যাবে সেই টাইমে কাজটা ছেড়ে দিয়েছে, কাজটা আটকে গেছে, বাকিয়ে দিয়েছে, না করবো না। ঠিক আছে, তারপরে জানা গেছে 5 বছর 6 বছর পরে তারই একটা কো অ্যাসোসিয়েট ছিল, বা তার কোনো জুনিয়র বা তার কোনো সিনিয়র কেউ, সে ভালো লেভেলের একটা ফ্যামিলি মেনটেন করছে, এখান থেকে ইয়ে করে বাড়ি করেছে, গাড়ি করেছে। তো তার সাথে যখন কথা হচ্ছিল, গল্প হচ্ছিল, আরেকটা ফ্রেন্ডের, সে বলছে ভাই তুই কি বলতে গেলে যে ট্রেনিং ফেনিংগুলো পড়াস বলে ওগুলো ফেসবুকে ছাড়িস, তোর থেকে কেউ ছাড়ে? বলে হ্যাঁ ছাড়ে। তো বলছে তুই কি ওই ছেলেটাকে ট্যাগ করিস? বলছে ওই ছেলেটা বলে তোর বন্ধু ছিল না, ওই 6 বছর আগে এসেছিল? বলে হ্যাঁ মনে হয় করে। বলে ওকে ট্যাগ করিস না। বলি কেন? বলছে জানিস ওই সব জিনিসগুলো দেখে মানে ও বলতে গেলে অনেকদিন ধরে বিধ্বস্ত হয়ে গেছে। মানে প্রথমত হচ্ছে ও তো বিজনেস ছেড়ে দিয়েছিল, ছেড়ে দেওয়ার পর তার টুকটাক কাজে ঢুকেছিল। আচ্ছা কাজে ঢোকার পর তারপরে কি হলো, ওর বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল, বলে তুই বিয়ে করে নি, শাদি করে ছেলে, একটা ছেলে, ঠিক আছে, বিয়ে করলো। এরপরে যা হয় ইনকাম স্ট্রাকচার, একটা ছেলের নাম ভালো থাকলো, তারপরে কি হয়, সে বিয়েটাও ঠিক না, প্রথম বউ ওর সাথে থাকে না, বউ একটা অন্য ছেলের সাথে করে টাকার জন্য। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে ও বাড়িতে থাকে, বাড়িতে সেরকম যেহেতু ইনকাম নেই বলে বাবা মা সারাদিন টানা মারছে ওকে, যা খুশি তাই বলছে বলতে গেলে। প্লাস এই যে অ্যাচিভমেন্ট যেগুলো আছে এইগুলো দেখছে, দেখে ওর আরও খারাপ লাগছে, কেন ছাড়লাম। ও বাড়িতে বলছে যে তুমি তো আমাকে এই জায়গায় করতে, আর বাড়ির লোক ওকে বলছে যে দেখ वो कितना बड़ा हो गया, वो कितना किया कर दिया, यूपी ছেলে, ঠিক আছে, তুই क्या करा, तू तो कुछ भी नहीं किया, 2 रुपया भी नहीं कमाया, যাতা করে বলছে ওকে। তখন ও বলছে তুমি তো করতে দাওনি আমাকে বাবা, তুমি তো করতে দাওনি মা আমাকে, তুমি তো ধরে বেঁধে বললে একটা অন্য ছোটখাটো কাজ কর, আমি সব কিছু দেখে নেবো, আর তোর একটা বিয়ে দিয়ে দিচ্ছি, তুই ভালো করে সংসার। তাই তো আমি করতে গেলাম। বলি তখন বলি তোকে আমার দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম না, তুই করিস নি। এই করতে গিয়ে একদিন এমন ঝগড়া হয়ে গেছে, বাবা মাকে নিজের হাতে মেরেছে, বাবাকে মেরেছে, মাকেও মেরেছে, বাবার মুখ ফেটে গেছে, মাকে ধাক্কা মেরেছে, ফেলে দিয়েছে, বাড়ি থেকে বেরিয়েছে, খুব এরকম বাজে কন্ডিশন, মানে ও নিতে পারছে না। বলে না, বলছি ট্যাগ করেছি। তারপরে ও গেল, ওর সাথে কথা বলতে, ভাই কী হয়েছে, পুরো ফার্স্টেশনে পড়ে গেছে। এরকম ছেলে আছে, এরকম অনেক মেয়ে আছে সোসাইটিতে, আমাদের অনেক আছে ভালো লেভেলে ভালো পজিশনে যাওয়ার পরও কাজের জায়গাটা ধরে নেওয়ার পরে তার ফট করে ব্রেক করে দিয়ে কী চিন্তা ভাবনা করে, এই ইমোশন, বাড়ির লোকের আমার একটা ফ্যামিলি ইমোশন দিয়ে দিয়েছিল, ইমোশনে পড়ে গেছিল। একটা অ্যাসোসিয়েট ছিল, গোচরন্তরে কাজ করতো, ভীষণ গোচর না কাকদি, ওই জায়গাতে একটা মেয়ে ছিল, খুব ভালো কাজ করতো, ওকে ফ্যামিলিতে ইমোশন দিয়ে দিল। ওর দাদুর নাকি খুব শরীর খারাপ, নাতনির নাকি বিয়ে না করে নাকি দাদু মরে যাবে, এরকম সত্যি ঘটনা, নাতনির বিয়ে না হলে দাদু মরে যাবে।
দাদুর ভালোবাসা, দাদুকে এত ভালোবেসে ফেললো, হট করে দাদুর কাছে চলে গেল, না দাদু যদি কিছু বললে বাড়ির লোক সব দাদুর কিছু হয়ে গেল তুমি দেখ এসব মনে। তখন কি করলো, সিনিয়রদের সাথে ডিসকাস করেনি, কমিউনিকেট করেনি, বাড়ি চলে গেল। তারপর 2 মাসের মধ্যে ম্যারেজ হয়ে গেল। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দাদু টমটমে হেঁটে চলে বেড়াচ্ছে, দাদু ঠিক আছে, দাদুর কোনো কিছুই হয়নি। এটাও নাকি পরে জানতে পারা গেছে দাদু নাকি নাটক করেছে, নাটক করে এটা করলো। এবার এই যে জিনিসটা করা হলো, এদের কি হলো, ওই মেয়েটার কেরিয়ার বলে কিন্তু কোনো বস্তু হলো না, সেটা কিন্তু পুরো ছেড়ে পুছে গেল। ওই মেয়েটা যে ফ্যামিলিতেও ভালো নেই, মারামারি, মানে ব্যাপারটা কি ওর মাথায় একটা জিনিস ঢুকে গেছে, আমি তো সবার কেরিয়ারটাই করতে পারলাম না, কেরিয়ারটাই তো আমার পুরো ঝাঁপ করে দিল। ওরই বান্ধবী, ওরই ফ্রেন্ডরা বড় বড় কিছু করছে, তারাই সিস্টেম থেকে গাড়ি কিনছে, বাড়ি করছে, স্কুটি কিনছে, এদিক সেদিক যাচ্ছে, ফরেন ট্রিপ যাচ্ছে, সেগুলো তো সবই দেখতে পাচ্ছে, সোশ্যাল মিডিয়া আছে এখনকার দিনে। যদি বলে না আমি কিছুই দেখবো না, রাস্তা দিয়ে তো মুখোমুখি হয়ে যেতে পারে। ও একটা ট্যাগে করে বাচ্চা নিয়ে আছে, আর ওকে দেখছে ব্লেজার স্যুট বুট করে দাঁড়িয়ে করে নিচ্ছে, ওর তো মনে হবে যে এই লাইফটা তো আমার একদিন ছিল, আর যে আমার কি লাইফ হলে এই ট্যাগে বাচ্চার এখানে একটা খুঁটি, এটা আমার লাইফ হয়ে যাবে। এইরকম কিন্তু সিচুয়েশন দেখা যাচ্ছে। কিসের জন্য? এই ফ্যামিলি মিউজিক, বাংলা ভাষার সুপার ফ্যামিলি মিউজিক, এটার কোনো দাম নেই, ভ্যালু নেই। মানে এগুলো বাংলা ভাষা করাই হয় কিন্তু কি, যে যখন দেখে বাড়ির লোক যে আর কোনো অপশান নেই, ঠিক আছে, ওকে রোখার, তাহলে এই ইমোশন দিয়ে দিই, কিছু একটা হলো, লজিক্যালি বুঝতে হবে। বাড়ি থেকে যদি এরকম কোনো রকম কমিটমেন্ট বা এরকম কোনো রকম কথা আসে, মেয়ে বা ছেলে সবাই হতে পারে, ছেলেদেরও আসতে পারে, মেয়েদেরও আসতে পারে, একটা কথাই বলতে হবে, শরীর খারাপের জন্য ওষুধের দরকার হবে। তার জন্য আমি বাড়িতে চলে আসলে বসে গেলে কারোর শরীর ঠিক হয়ে যাবে না, আমি তাদের কথা মেনে নিলে তার শরীর ঠিক হয়ে যাবে না। আর আগে ওটা পরিচয় জাজ করে দেখতে হবে সত্যি না মিথ্যা আছে। এইরকম জিনিস অনেক সময় অনেক জায়গায় ঘটে। হ্যালো, এই জিনিসটা বুঝতে হয়। এই জিনিসটা আমার সাথেও অনেক সময় ঘটেছিল বাড়িতে, ঠিক আছে, মায়ের শরীর খারাপ হয়ে গেছিল, এটা হয়ে গেছিল, ওটা হয়ে গেছিল, কেউ ওটা অন্য কোনো কাজ করো, আমি সেটা বুঝেছিলাম, আমি না আর মাকে ট্রিটমেন্ট করাতে হবে, ঠিক আছে, আমি প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝি। আমি জানি যে আমি ঘরে বসে গেলে কিন্তু আলটিমেটলি আমার সেরে যাবে না, এসব আমি ঘরে বসে গেলে বা আমি তার কথা শুনে গেলে আলটিমেটলি সে, তার যদি সত্যিই রোগ হয়ে থাকে, তার জন্য ট্রিটমেন্ট আছে, তার জন্য ওষুধ আছে, তার জন্য ডক্টর আছে, সেইগুলো দেখাতে হলে টাকা লাগবে, তাই জন্য আমাকে এই বিজনেসটা সম্পূর্ণ করতে হবে। তাই জন্য কিন্তু তার কথা মতো আমি যদি ধরো, অনেক বেশিরভাগ মেয়েদের এই জিনিসটা হয় যে বাড়িতে বাবা অসুস্থ, হার্টের পেশেন্ট, এর পেশেন্ট, পেটের পেশেন্ট, নাকের পেশেন্ট। একটা মেয়ে বলছিল যে আমার বাবা কি লিভারের পেশেন্ট, একটা অ্যাসোসিয়েট ছিল কৃষ্ণনগর থেকে। আমি বললাম কেন লিভারের পেশেন্ট? বলে বাবা ড্রিঙ্ক করতো, আর কানের গোড়ায় কি দিয়ে আসে বাংলা ভাষা। কেন বললাম বলতো? যে বিকজ অফ সে তার লিভারটা খারাপ করেছে ড্রিঙ্ক করে, তার জন্য দায়ী ছিল সে। তুমি 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 তার জন্য, তার ওই দায় তুমি সাপোর্ট করবে কেন? হ্যালো, তুমি সাপোর্ট করবে কেন? দায়ী সে তো ভুলটা করেছে, সে ভুল করে শরীর দিয়েছে এখন ঝুলিয়ে, এবার তাই জন্য তোমাকে ঠেলে দিয়ে এটা করে নি। বাজেট তো 1 লাখ মতো আছে, এখন করলে সেরে যাবো, আর 3 বছর পরে করলে এই বাজেটে কিছুই হবে না, তার ঠিক করে নি। বলিকে বাঁকড়া ভাই তুমি কেন হবে, তাকে হতে বলো। আমি এসব এটা বুঝতে হবে, এই জিনিসটা আমরা বুঝি না। প্রবলেম তো তার আছে, প্রবলেম তোমার না, তাকে বলিকা বাঁকড়া বানিয়ে দিচ্ছে। সে একটা ডিসিশন, ও আমার তো 3 কাল 1 কাল কেটেছে, আমি একবার ওপর চলে, এবার তোরা ওরা থাকবে মনে যাচ্ছে, এসব বুঝতে হবে। তোমার ফাইন্যান্সিয়াল পার্ট যদি ঠিক না থাকে, তোমার পায়ের তলার মাটি যদি ঠিক না থাকে, কেউ কিছু করবে না। আগের দিনে ধরো বাড়ির লোক অনেক কিছু নিতে হবে, না না তোর ভালো জীবন হবে, ভালো লাইফস্টাইল হবে, এই হবে সেই হবে। বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে যেতে হবে, বিয়ে করে নে, বাট কম বয়স, যেহেতু তোমাদের আমাদের কম বয়সে ভালো ভালো ছেলেও আসবে, বাড়িতে সম্বন্ধে হাড্ডা ফাড্ডা এই সেই, সেখান থেকে বলবে এটা ভালো ছিল, এই চাকরি আছে, পয়সা আছে, আছে। আর এবার একটা জিনিস বুঝতে হবে, কম বয়সে একটা মেয়েকে যখন পছন্দ করে কোনো ছেলে, কারণ বুঝতে হবে তোমার গ্ল্যামারটা দেখে ওর রূপকে দেখে পছন্দ করতে হবে। ওইটা কতদিন থাকবে ভাই? 30 বছর অবধি, 35 বছর অবধি, তারপর থাকবে, তারপর তোমরা বুঝবেও না। আর টাকা যদি বেশি লাগে ছেলে, অন্য থেকে বুঝবে। তাহলে এরকম প্রচুর দেখেছি, বুড়ো বুড়ো লোকরা মেয়েদেরকে নিয়ে ঘুরছে। কোন কোন জায়গায় দেখছি সেটা আর বললাম না, কেন বলতে গেলে হেভি জায়গা দেখা যাচ্ছে তাদেরকে প্রোভাইড করছে হিসাব মতো, সব কিছুই আছে হিসাব মতো। রিসেন্টলি তো সেদিন দুটো স্কুল টিচার, দুজনেই স্কুল টিচার, একটা হচ্ছে একটু বুড়ো আর একটা হচ্ছে স্কুলে, মানে দুজনেই স্কুল টিচার, কথা বলে মানে কথাটা কমিউনিকেশন করে বুঝলাম যেটা রেস্টুরেন্টে পাশাপাশি বসে আছে, দুজনেই প্রেম করছে। একজন মানে মেয়েটা আনম্যারেড আর ছেলেটা লোকটা ম্যারিড হিসাব মতো। এই হচ্ছে দুনিয়া। তার মানে কি, সে যখন বিয়ে করেছিল ওই
ভালো একজনকে ওকে দেখে এবার তার বয়স হয়ে গেছে, তাকে পোষাচ্ছে না, টাকা যেহেতু বেশি এসে নারীটা বেশি দিচ্ছে, এটাই তো হচ্ছে। অ্যালিগেশন না, তাহলে 100% তোমার কোয়ালিটি যদি থাকে, তোমার কোয়ালিটি যদি থাকে, তোমার কোয়ালিটি দেখে মানুষের আসবে। একটা মানুষকে বিচার করতে একটা কোয়ালিটি দিয়ে, ইয়েস না, একটা মানুষকে বিচার করতে দিয়ে তার গ্ল্যামার সারা জীবন থাকবে না, অ্যালিগেশন না, গ্ল্যামার সারা জীবন থাকবে না। অ্যাপ্লিকেশন আমি ফিল্ম যেটা অ্যাপ্লিকেশন জামানের যে ডিরেকশন দিল অ্যাপ্লিকেশন না, অনেক বড় ফিল্ম ডিরেক্টর জওয়ান, তারপরে পাঠান, এই যে ফিল্মগুলো হলো তার যে ডিরেকশন যে করলো অ্যাটলির ওয়াইফকে যদি আমরা দেখি, অ্যাটলি হচ্ছে পুরোপুরি মানে এইরকম যে কালো রং এরকম এরকম দেখতে ওটা একদম কাছে দেখতে যথেষ্ট। কেন রেমো ডিসলাইটারও দেখেছি, রেমো কেরম দেখতে ভালো দেখতে, একটা ওই মন মানুষের নিগ্রোর মতন দেখতে হতো অনেকটা, বুঝলেন না? তাহলে 100% লেভেলে কি আগে একই দেখতে এরকম, তোর বউকে দেখতে কোনো মাথা খারাপ হয়ে যাবে। বিকজ অফ কিছুর জন্য এসেছে কোয়ালিটি দেখেছে, একজন বড় ডিরেক্টর, ওর ভিতরে অনেক কোয়ালিটি আছে, অনেক বড় বড় ফিল্ম হিট করেছে, বুঝলেন না? ওর ভিতরে ফিল্ম ডিরেকশন দেওয়ার অনেক চাহাত আছে, সেটা অনেক মানে যারা গ্রাউন্ড থেকে নেমে মানে উঠে অনেক বড় জায়গায় দিয়েছে, বুঝতে বুঝতে হবে কোয়ালিটি দেখে মানুষের কাছে যায়, গিয়ে গ্ল্যামার দেখে না। আজকে অরিজিৎ সিংকে খুব ভালো দেখতে, ও গ্ল্যামার নিয়ে কি খুব লাফালাফি করে না, ওর গলাটা লাগে, ওর গলার জন্য 1000 টাকা পাবো, ওর গলাটা এত ভালো, ঠিক আছে? তো গলা দেখে ও যাকে বিয়ে করেছে ফিল্ম জগতে তো না, নর্মাল একটা বিয়ে করছে, কেন ও তার কোয়ালিটি দেখে বিয়ে করছে, বুঝতে গেলে ওই জন্য মনে করতাম আমি গ্রুপ থেকে একটা মেয়েকে বিয়ে করতো, আগে আমার ফালি আমার বাচ্চা ওর পেছনে লাইন হতো। অরিজিৎ সিং এ যা আছে, যে কোয়ালিটিরও সিঙ্গার, যে লেভেলেরও সিঙ্গার, বুঝতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে একটা হাই প্রোফাইল মানুষদের লাইফস্টাইলগুলো একটু ফলো করতে হয়, তারা কোয়ালিটি ছাড়া কিন্তু মানুষের কাছে যায় না, ঠিক আছে? তারা কিন্তু না দেখবে তার রূপ, না দেখবে তার জামা কাপড়, না তারা দেখবে তার কোয়ালিটি কি আছে। কোয়ালিটি ভালো থাকবে তাহলে। আজকে শাহরুখ খান বউকে গৌরী খান, গৌরী খানটা কে? গৌরী খান হচ্ছে একজন কলকাতারই একটা মেয়ে, মধ্যবিত্ত করে একটা নর্মাল মেয়ে তোমাদের মতো, বাট সে কার ওয়াইফ? শাহরুখ খানের মতো এত বড় একটা ফিল্ম স্টারিং হয়। কেন? বিকজ অফ যে সে দেখেছে কোয়ালিটিটা, সে কি চাইলে পারতো না? ফিল্ম দুনিয়ার তো অনেকেই ছিল তার জন্য পাগল, একই না বিয়ে করার জন্য, কিন্তু সে একটা কোয়ালিটি যার দেখেছে সেই জায়গায় দেখেছে। গ্ল্যামার দেখেনি, গ্ল্যামার দেখলে তো অনেক গ্ল্যামারই ছিল, গ্ল্যামার মহিলা প্রচুর আছে। একটা জিনিস বুঝতে হবে যে গ্ল্যামার যে হাই প্রোফাইল মানুষের কোনো বিচার করে না, তাদের চিন্তা ভাবনাটা অন্যরকম হয়, আমরা চিন্তা ভাবনা করি এটা অন্যরকম, বাট তারা চিন্তা ভাবনা করে তো অন্যরকম, এই জন্য 100% লেভেলে বুঝতে হবে যে আমাকে টাইমটা দিতে হবে 2 থেকে 3 বছর। কেন এই কথাগুলো বললাম? এই টাইমটা 2 থেকে 3 বছর দেওয়ার সময় এই প্রবলেমসগুলো আসবে, এই প্রবলেমসগুলো এলে আমরা সলিউশন করতে পারি, সেই জন্য সলিউশনটা আজকে থেকেই দিয়ে দিলাম। মানে ভাইরাস লাগার আগে আজকে ভ্যাকসিনের ইনজেকশনটা মেরে দিলাম, ইয়েস অর নো? অ্যালিগেশন নো, ভাইরাস লাগবে সেটা আমিও জানি, মার্কেটে ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, ওই ভাইরাসটা লাগার আগে ইনজেকশনটা কেন দিলাম? যে এরকম আমরা অনেক অ্যাসোসিয়েটকে দেখেছি ভাইরাস লেগে গেছে, এবার ভাইরাস লাগার পর যে ডাক্তারের কাছে বা সিনিয়রের কাছে আসবো ইনজেকশন নেওয়ার জন্য, সেটা সে আসে না, সে আসা বন্ধ করে দেয়, সেবার ওই ভাইরাস নিয়ে মরে যায়। সেটা ভাইরাস লাগার আগে ইনজেকশনটা আগে কিছুটা দিয়ে দিলাম, ডোজ দিয়ে দিলাম, ইনজেকশনের ডোজ। এই ভাইরাসগুলো আসবে, ফ্যামিলি ইমোশন সব থেকে বাজে যে জিনিসটা, সব থেকে বাজে যে জিনিসটা আসবে, জিনিসটা এলে কাজের জায়গা সবচেয়ে, আর এটা আসবে তখন তুমি যখন অ্যাচিভমেন্ট করবে, তুমি একটা গাড়ি কিনবে, তখন আরো বড় ইমোশন মানে আরো বড় লেভেলের প্রবলেম আসবে। তুমি একটা ছোট মোবাইল ফোন বা ট্যাব বা কিছু কিনেছো, তোমার কাছে একটা ছোট্ট প্রবলেম আসবে বাড়িতে, তুমি যখন গাড়ি করবে তখন আরো বড় প্রবলেম আসবে, তখন বলবে তুই এবার বাড়িতে টাকা দে, এত টাকা লাগবে, কত টাকা লাগবে, মানে তাদের চক্ষু শুনতে যাবে, তারা তো ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, পয়সা ধরে মারামারি ভালো আছে, ঠিক আছে তাহলে এটাতে। বোন থাকলে ভাই থাকলে সে বলে তুই দাদা আমাকে এটা কিনে দে, সে বলে আমরা একটা স্কুটি কিনে দে, কেউ একটা বাইক কিনে দে, ভাই থাকলে বলবে দাদা আমার বাইক কিনে দে, তাহলে তুই তো নিজে গাড়ি কিনছিস, সেই জিনিস তো ভাইকে দিবি না। বা মা বলবে তুই এটা করে দে, মা বললো আমাকে আমার ওটা লাগবে, ওই জায়গায় টাকা রাখতে হবে, এই জিনিসটা হবে না। এই প্রবলেমগুলো আসবে তখন এগুলো সব, তখন আর ওই মানে বিয়ে করলে এই প্রবলেম আসবে না, যখন তোমার কাছে একটা গাড়ি একটা বাড়ি এই জায়গাটা থাকবে, তাহলে এসব তখন ওই প্রবলেম আর আসবে না। তখন জানে যে ওই সব বললে লাভ নেই, মেয়েকে বেশি যদি পুজো করি তাহলে ও এক পা দিয়ে দৌড় লাগাবে, নিচের আছে ওখানে গিয়ে আরাম করে থাকবে, তখন বলবে তুই মানি, তখন বলবে যে কামাচ্ছি যখন ভালো, তাহলে তুই যতদিন আসে দিবি। ভাই বোন থাকলে তাহলে বলবে তাহলে আমার এই ছেলে এবং এটা সেটেল হয়ে যাবে এর দ্বারা, বা বলবে বোনকে বা ভাইকে একটু ঢুকিয়ে দিতে হবে যদি ওর কিছু একটা হয়ে যায়, তাহলে এটাও বলতে পারে তুই থাক করে কোনো অসুবিধা নেই, তুই বোনের দিকে তাড়াতাড়ি দিন বল, এখন একটা ভালো বিয়ে পেয়েছি তুই একটু দেখে দে, যেন দিদি যতদিন আছে দিদির আছে, বা দাদা যতদিন আছে দাদার আছে, তুই একটু দেখে দে,
এই জিনিসটা হবে প্রবলেম। তখন আর ওই প্রবলেম আসবে না, তখন তুমি সোনার ডিম করা হাসবে, সোনার ডিম করা আর কেউ ছাড়বে না। ভাই বোনরা তো ছাড়বেই না, প্রতিদিন তোমার জামা কাপড় ইস্তারি করে দেবে আর বলবে তুই আমাকে 1000 টাকা দিয়ে দিয়ে যাস, একটু যেতে হবে। যার এখানে ভাই বোন আছে বলবে দিদি একটু দিয়ে যাস বা দাদা একটু দিয়ে যাস, তো সব করে দেবো, জুতো মুটো পালিশ করে দেবো, তুই একটু দিয়ে যাস, ঠিক আছে? এই ব্যাপার হবে। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে কাজটা করার সময় এই ফ্যামিলি ইমোশন আসবে, এই প্রথম ইমোশনটাকে ব্রেক করতে হবে। প্রথম ইমোশন এটা আসবে বাড়ির থেকে, তারপরে যেগুলো আসবে সেগুলো ব্রেক অটোমেটিক হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এই ইমোশনগুলো হচ্ছে ভাইরাসের মতো অ্যাটাক করে প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে, তারপরে সে আর কোনো কাজকর্ম করতে পারে না। প্লাস এই ভাইরাসটাকে কাটানোর জন্য অ্যান্টিডোট মানে ইঞ্জেকশন নিতে আসে না কেন, সে বলছে না থাক দরকার নেই, যা হচ্ছে ও বাইরের লোককে জানি কি হবে। কি শুনুন, আজকে একটা জিনিস বুঝতে হবে, যখন শরীর খারাপ হয় আমরা কোথায় যাই? হ্যালো, আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই তো। ডাক্তারের কাছে কেন যাই? ওষুধ খেতে। ডাক্তার কি নিচের লোক হয়? বাইরের লোক। আমরা কিন্তু সব প্রবলেমের জন্য সলিউশন নেওয়ার জন্য কিন্তু আমরা বাইরের লোকের কাছেই যাই। ইয়েস অর নো? হ্যালো, ইয়েস অর নো? অনেকে বুঝতে অনেকে যে বলবে যে না বাইরের লোককে কেন ঘরের কথা বলবে। আচ্ছা, যখন রোগটা হয় তখন তো ঘরে, তো সেই ঘরের রোগটা বাইরের লোক তো ডাক্তার তার কাছে নিয়ে যাওয়া যায়। যখন বাড়িতে কোনো লিগাল প্রবলেম হয়, আইনত সমস্যা, কোথায় যাই আমরা? বাড়ির কাকু জেঠু মামা পিসোনা তাদের কাছে গেলেও তারা তাদের থ্রুতে কোনো একটা অ্যাডভোকেটের কাছে যায়। এসব নয়, যাই তো। তাহলে আমরা বাইরের লোকের কাছে সলিউশন দিতে যাই, কিন্তু এইখানে কাজ করার সময় অনেকে কাজটা করতে করতে আটকে গেলে বলে না বাইরের লোকের সলিউশন নিয়ে পারবে, বাইরের লোকের সাথে যেন বাবা মার সাথে কমিউনিকেট করবো, সলিউশন দরকার নেই। আরে বাবা শরীর খারাপ হলে সে বাইরের লোকের কাছেই যাচ্ছে বলুন। এসব নয়, যখন পড়াশোনা বুঝতে পারি না কোথায় যাই আমরা? টিচারের কাছেই যাই তো। এসে তো সেই বাইরের লোকই হচ্ছে আমার, তো বাইরের লোকের কাছে আমরা সলিউশন দিতে যাচ্ছি, সব কিছু করছি, বাট এইখানে কাজ করার সময় বাইরের লোকের কাছে কেন যাবো? এটা মাথা থেকে হাঁটাতে হবে, কেন যে কোনো সলিউশন বাইরের লোকই দেবে। আজকে মুকেশ আম্বানি এত কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, এত কোটি টাকার একটা কোম্পানি, এসব নয়, সেটা যারা অ্যাডভাইজার আছে তারা কি তার ঘরের লোক? না, তার বাইরের লোক। এসব নয়, তার কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে যত তার কোম্পানি বড় বড় লেভেলের লেবার তারা তারা কিন্তু তারা সবাই হচ্ছে কি তার বাইরের লোক। বাইরের লোকরাই কিন্তু তার বিজনেসটাকে দেখছে, ঘরের লোক না। আর ঘরের লোকও আছে বিজনেসের সাথে যুক্ত, বাট বাইরের লোকও তো আছে। অ্যাডভাইসটা কার থেকে হচ্ছে? বাইরের লোকের সাথে। বিজনেস কাজের সাথে যাচ্ছে বাইরের লোকের সাথে। আজকে জিও সিম আমাদের কাছে আছে তো, আমরা কারা? আমাদের সামনে রিলেটিভ না, তো বাইরের লোকের কাছ থেকে বিজনেস করতে বিজনেস বলো বা লাইফে ক্যারিয়ারে সবকিছুই কিন্তু আউটসাইডার, মানে তোমার বাইরে যারা আছে তাদের থেকেই হবে, ঘরের লোকের থেকে তোমার সাকসেস হবে না। ইয়েস অর নো? ঘরের লোক তোমাকে উত্তর দেবে না, কেন? ঘরের লোক জানবে তোমার ঘরে সে আছে। এটা একটা সময় একটা দেখবা ভাই বোন বা ঘরের ভেতরে এই জিনিসটা ঘটে, কাকা জেঠি বা বাবা মা সবার মধ্যে এই জিনিসটা ঘটে যায় যে ও যদি এইখানে আছে এতটা হয়েছে তাহলে আমাকে রেসপেক্ট দেবে না, তার জন্য দরকার নেই ওইখানেই থাকো। এই বিষয়টা তাই। ইয়েস অর নো? দিদি বোন ভাই বোনের কারো যদি এখন দাদা থাকে বা দিদি থাকে কারো, দিদি কখনোই চাইবে না যে বোন ফট করে কিছু একটা করে ফেলবে। দিদি জানে যে আমি একটা দিদি, বিরাট কিছু একটা এরকম করার দাঁড়িয়ে আছি। বোন বোন আমার কাছে দিদি দিদি এরকম করে, আর ও যদি আমার থেকে মানে এরকম উঠে যায় তাহলে ওই বাবা তাহলে তো আমাকে আর কথাই দেবে না, না আমাকে তখন ওর কাছে হেল্প করছে না, তো কেন যাবো? হ্যাঁ, এসব এই সাইকোলজি করে, তাই জন্য তবে না কোনো দিদি কিন্তু সম্বন্ধ যখন দেখতে যাবে ভালো করে বুঝবে, ভালো সম্বন্ধ দেখবে মনে মনে সবসময় চায় আমার ঘরের যা ইনকাম তার থেকে 1 টাকা হলেও ঘরের ইনকাম কম হবে। এসব এটা সাইকোলজি তাদের কাজ করে। কোনো ভাই কোনো দাদাই কিন্তু চায় ভাইয়ের ভাই হোক, সবাই চায় ভাইয়ের ভালো হোক, সে কে না চায়, সবাই চায়, বাট কখনো সে চায় না, সে সবসময় চায় আমার ইনকাম যে আছে আমার ভাইয়ের ইনকাম 1 টাকা হলেও কম হবে। এসব না, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। এই জিনিসটা কিন্তু সাইকোলজিটা ঘটে, ঠিক আছে? তাই জন্য বেসিক্যালি সব সব অ্যাসোসিয়েশন আমি দেখেছি তাদের লাইফে মানে বেসিক্যালি গার্জেনগিরি একটু দাদা দিদিরা ঘটে। আমার বোন এটা করবে না, আমার ভাই এটা যাবে না, আমার বউ ওটাই করবে না, এই সেই কেন? তাদের একটা টেন্ডেন্সি থাকে মেসো মাসি তারা বেশি করে, কেন? তারা দেখছে মেসো দেখছে আমার মেয়েটা তো ভাই টেনে টেনে পাস করছে, এই যদি টপে চলে যায় তাহলে তো আমার মেয়ের সাথে এই ধূসর হয়ে যাবে। এসব এই জায়গাটা কিন্তু দাঁড়ায়। সেই জন্য কিন্তু বুঝতে হবে এই ফ্যামিলি বলে যে বস্তুটা আছে না, এই 2-3 বছর ব্যাপারটাকে সাইড করে দিতে হবে, সাইডে ওটাকে একটু লক করে তালা দিয়ে রাখতে হবে, ক্লিয়ার? এবার তুমি তোমার কেরিয়ারে ফোকাস দাও, কারণ যে কোনো সাকসেসফুল মানুষকে তুমি ফলো করো তারা ঠিক এইভাবে এই প্রসেসে কিন্তু তারা চলে। তারা কিন্তু তাদের এই ফ্যামিলি বলে যে বস্তুটা আছে সেটা কিন্তু একটু সাইড করে রাখে কয়েক বছরের জন্য, তারা যদি এই জিনিসটাকে একটু সাইড করে না রাখতে পারে তাহলে কিন্তু আমাকে কেরিয়ার ডেভেলপ করা সম্ভব না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অনেক অ্যাসোসিয়েট আছে তারা বাড়িতে থেকে কাজ করে না, বাইরে একটা রুম নিয়ে তারা 3-4টে মেয়ে নিয়ে
জায়গায় মানে তাদের টিমটাকে নিয়ে এক জায়গা থেকে তারা বিজনেস করে। কেন করে? বিকজ অফ তারা জানে যে বাড়িতে থেকে কাজ করার থেকে বাইরে থেকে কাজ করা অনেক বেটার। কেন সেই হ্যাজার্ডগুলো আসবে, বাড়িতে কি দরকার লাগবে বা টাকা পয়সা যা লাগবে মাসে 5-6 হাজার 10,000 যা লাগবে ইনকাম করে পাঠিয়ে দেবে ব্যাংক অ্যাকাউন্টে। কেন করে? যে জানে বাড়ি থেকে সাকসেস করা যায় না। কিন্তু যারা বড় বড় চাকরি করে তাদের ইচ্ছা করে ট্রান্সফার নিয়ে চলে যাবে। কিসের জন্য? ভ্যালুয়েশন নিয়ে। বিকজ অফ নিয়ে যায় কেন? যে জানি যে বাড়ি থাকলে দাঁড়াতে পারবে না, প্রবলেম এই সেই হ্যাঁ একটা মতো ছাড় বাদ দে, আমি আমার মতো চলবে। আজকে যদি নরেন্দ্র মোদী বাড়ি না ছাড়তো 14 বছর বয়সে, মানুষটা যদি গৃহত্যাগ না করতো আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতো? পারতো না। ছেলে ছিল বলে হয়েছে যে কুছ পানে के लिए कुछ छोड़ना पड़ता है, এটা কথা আছে। ভ্যালুয়েশন নয়, কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হবে। প্রচুর মানুষের কেরিয়ারকে পাওয়ার জন্য প্রচুর মানুষ আছে ভালো কেরিয়ার করার জন্য। আমাদের কলেজে একজন ফিল্ম স্টার আছে নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি, সবাই চিনি, ঠিক আছে, বুম্মাদা জানে বলে। সে কিন্তু তার কেরিয়ারকে ডেভেলপ করার জন্য সে প্রথম ওয়াইফকে ছেড়েছে, দ্বিতীয় ওয়াইফকে ছেড়ে তৃতীয় জনের সাথে সেপারেশনে আছে, মানে আছে বা সেপারেশন একসাথে থাকে না, কিসের জন্য? বেটার কেরিয়ারের জন্য। এবার সে এমনই একটা স্টার ছিল যার পেছনে মানে যার একটা মানে অরা ছিল বলতে গেলে, মানে যে যাকে স্বয়ং ইন্ডাস্ট্রি বলতো, মানে যার ভিতরে এমন একটা গুণ ছিল না যে কোনো মানে নায়িকার সাথে সে মিশে গিয়ে কাজ করতে পারতো। আর তার ভিতরে একটা মানে ব্যাপার ছিল, ঠিক আছে, যে কোনো ফিল্ম হিট করাতে পারতো যে কোনো নায়িকার সাথে। আর একদম ডিপ লেভেলে সে কাজটা করতে পারতো, কারণ মানে অভিনয়টা এমন জিনিস না জোর করে আসবে না। যারা অভিনয় জগতে আসে, যারা অভিনয় করে তাদেরকে বলে যে আপনার এই সিনটা আছে, এটা আপনি কতটা ভালো করতে পারবেন, যতটা ভালো করতে পারবেন আপনার কেরিয়ার ভালো হবে। আর ও একদম সেই ডিপ লেভেলে নেমে করতো সেই বিষয়টা। সে তার জন্য ওর ছিল মাইন্ড সেট আপ ছিল, তাই জন্য সেইভাবে ও ঢুকতো, সেই মেয়েটার সাথে ঢুকতো বা বসতো, তার সাথে সেই মানে সত্যি একটা রিলেশনশিপ বিল্ড আপ করতো, মানে একটা হাজব্যান্ড ওয়াইফের চরিত্র হচ্ছে। বাট সেটা তো মানে মানুষকে দেখাতে হবে যে একদম পুরো রিয়েল, সেই রিয়েল দেখাতে গেলে সত্যি রিয়েল মানতে হবে, সত্যি রিয়েলি মানে ও ভাবতে যেতে হবে। তাই জন্য কি করতে হতো? নিজের ওয়াইফকে ছেড়ে দিতে হতো সেটাই, না আমি ভাববো না আমার কোনো ওয়াইফ, আমার এটা এর সাথে সব কিছু আমার। তাই জন্য সেই সিনেমাটা সেই সিনটা পুরো একদম সেই লেভেলে হার্ট লেভেলে বেরোতো, মানে দেখতে রিয়েল মনে হয়, সবচেয়ে রিয়েল মনে হয় না আমাদের। কেন রিয়েলটা কেন মনে হয়? বিকজ অফ এই কারণে তারা অ্যাক্টিংটা এইভাবেই করে, মানে ঢুকে গিয়ে করে একদম পুরো সেই ক্যারেক্টারে ঢুকে, যে ভিলেন হয় সে পুরোপুরি ভিলেনের ক্যারেক্টারে ঢুকে যাচ্ছে, মানে একদম পুরো মাঠ পুরো ভিলেন কেটে ফেটে ফেটে সব কিছু করে ফেলেছে। ভালো ইয়ে শোনো, কেন বলছি তারা কাজটা দিল দিয়ে করছে, আর তার জন্য তারা সব কিছু স্যাক্রিফাইস করে। তুমি যে কোনো বড় ফিল্ম স্টারকে দেখবে না, তাদের ফ্যামিলি মানে যাকে কপালে বউটা দেবে কেন বলো তো? বিকজ অফ কারণে হচ্ছে তারা ভালো ফিল্ম স্টার এই কারণেই হতে পেরেছে, তারা প্রচুর পরিমাণে মানে একদম ঢুকে গেছে। আজকে বাংলাদেশের একজন বড় স্টার সাকিব খান, ঠিক আছে, ওরা একটা বই বেরিয়েছে বড় মাঠ, ওই ফিল্মে ও যে কোনো যে সিনগুলো করেছে সবাই বলছে, ইন্ডিয়ারও যত স্টার আছে তারাও বলছে যে ওর প্রত্যেকটা সিন এত ঢুকে গিয়ে ও করেছে না। কিছু ভিলেনের ক্যারেক্টার ছিল ওর মধ্যে, মানে একটা ক্যারেক্টার ছিল ভিলেন, তো ভিলেন থেকে ভালো হবে, আবার ভালো থেকে আবার ভিলেন হবে, মানে ওটা খতরনাক ভিলেন। তো ওই যে ক্যারেক্টারগুলো চেঞ্জ করেছে না, ওগুলো ঢুকতে হয়েছে। কিন্তু ও ওর ভবিষ্যৎটা ওরও কিন্তু বলতে পারে। আজকে আমার হবে কি মা এদের কোনো ক্যারেক্টার খারাপ হয়, আমরা বললাম ফিল্ম ইন্ডাস্ট্রি যারা তাদের ক্যারেক্টার ভালো না, এরা হাজারটা মেয়ে না ভাই, ওদের মতো ভালো একটা লোকই হয় না, এটা কি তুমি জানো? ওরা কোনো মেয়ের পারমিশন ছাড়া এরকম হাতও দেয় না, মানে গুড ক্যারেক্টারের লোক এটাই হয়। যদি কিছু হয় বা তাকে তার তো তাই দায়িত্ব নেবে, গুড ক্যারেক্টারের ছেলে মানে কিন্তু দেখছে তার ক্যারেক্টার খুব ভালো হয়, কিন্তু আমার হয় মনে তার ক্যারেক্টার খুব ভালো। ইমরান হাসমিকে দেখেছি না, অনেক রকম উল্টাপাল্টা সিন হ্যান্ডাপাল্টা করে অনেকগুলো ফিল্মে, কিন্তু ওর সব থেকে ক্যারেক্টার ভালো, ওর না রিয়েলিটি রিয়েল, বাট অ্যাক্টিংয়ের জায়গায় গিয়ে অন্যরকম, বাট রিয়েলে কি সে অন্যরকম। একটা জিনিস বুঝতে হবে, তাদের ক্যারেক্টার ভালো, কিন্তু জাস্ট তারা কাজটা তো ভালোবাসে, কাজটা তো মন দিয়ে বা দিল দিয়ে করে, সেই জন্য সেটা করার জন্য তাদের কিন্তু অনেক কিছুকে ব্রেক করতে হবে, মানে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে না এটাকে আমাকে সরাতে হবে, এটা থাকলে হবে না বা এটা দিয়ে হচ্ছে না। তারা কিন্তু সেই মানে কেরিয়ারের জন্য বা লাইফের জন্য বা ভালো কিছুর জন্য তারা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস, তাই জন্য তারা আজকে টপিক। আজকে তুমি যদি মনে করো তোমার ফ্যামিলির 4টে মানুষের কাছে তোমার পরিচিতি বা আইডেন্টিফিকেশন থাকবে, ভ্যালুয়েশন নেই, তাহলে তুমি এই 4টে মানুষ, তাহলে এই 4টে মানুষকে যদি তুমি খুশি করে রাখতে চাও, বাবা মা বোন ভাই হাজবেন্ড হ্যাড্ডা ব্যাড্ডা এবিসিডি, এই 4-5টা মানুষ, কাকা কাকিমা পিছনে, তাহলে এই 4টে মানুষের কাছে কিন্তু তোমার আইডেন্টিফিকেশন হবে। তাও একটা সময় গিয়ে কেউই তোমার ভালো বলবে না, বড় বলবে খ্যাট 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 করে, বুড়ো হয়ে গেলে তাই তো বলবে যে শোন বাবা মা কি বলে ঝগড়া হয় তো খ্যাটের খ্যাটের করে, ছেলে মেয়েরা যাও তো তুমি যাও তো, মা খালি ভ্যাজ ভ্যাজ করে কানের করে নাকি না,
তারপরে নাতি নাতি যখন বলে ঠাকুমা বুড়ি হয়ে গেছে ওর দিকে তাকানো যায় এরকম বলবে এসব এটাই তো বলবো, এটাই কিন্তু লাইন। একটা টাইমে কি কেউই চিনবে না ভাই হিসাব মতো, তখন তুমি হচ্ছে ওই যাকে বলে বলের মতো ক্যাচ ক্যাচ হয়ে যাবে, এই ক্যাচ দেবে ও ক্যাচ দেবে, মানে ভাববে কতক্ষণ ব্যাপারটা উপরে আছে। এটাই হচ্ছে মানুষের লাইফ, যার কেরিয়ার নেই আর কিছু নেই। আর যদি এই চারটে মানুষকে বাদ দিতে পারো তাহলে 140 বা 144 কোটি মানুষের কাছে তুমি কিন্তু বড় জায়গায় যেতে পারবে। এসব তোমাকে বুঝতে হবে তুমি তোমার পরিধিটা কত বড় বানাবে, এই চারজন মানুষের মধ্যে নাকি 144 কোটি মানুষের মধ্যে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই কাজটা বা এই জিনিসটা করলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা টিম বিল্ডিং করতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি আমাকে বলো আজকে আমার পরিচিত কোন কোন জায়গায় আছে, আজকে আমার বাড়ি কাজটা পড়ায়, আজকে আমার টিম আছে রানাঘাটে, আজকে আমার টিম আছে চাকদায়, আজকে আমার টিম আছে শিলিগুড়িতে, আজকে আমার টিম আছে গোচরণে, আজকে টিম আছে সাউথে, আজকে টিম নতুন তৈরি হচ্ছে কাকদ্বীপে, আজকের দিনে দাঁড়িয়ে কাকদ্বীপের ওই সাইডেও অনেক মানুষ আছে আমাদের, আজকের দিনে টিম আছে বর্ধমানে, আজকের দিনে টিম আছে শান্তিপুরে, অন্তত 10 থেকে 12টা সেক্টর আমি করে দিই। এইগুলো জায়গায় মানুষরা আমাকে চেনে। আজকের দিনে এতগুলো, আজকের দিনে বিহারেও একটা টিম আছে, আজকের দিনে দাঁড়িয়ে আরো অনেক স্টেটেও সার্কেল তৈরি হচ্ছে, আজকের দিনে আসানসোলে একটা সার্কেল আছে, আজকের দিনে দাঁড়িয়ে এই এতগুলো জায়গায় কিন্তু কি আছে না সার্কেল আছে, মানুষ চেনে, এই জায়গাগুলোতে টিম স্টেট তৈরি করতে হবে। কিসের জন্য? বাড়ির ওই 4-5টা মানুষকে বাদ দিতে বলছি না, এসব বাড়ির ওই 4-5টা মানুষের পরিচিতি পেয়ে বড় কিছু করা যাবে না। তাহলে এসব বাড়ির এই 4-5টা মানুষের থেকে যদি দাঁড়িয়ে আমি পরিচিতি পেতে চাই তাহলে কিন্তু আমি বেটার কেরিয়ার তৈরি করতে পারবো বা বেটার জায়গায় যেতে পারবো। এসব না 100% লেভেলে বেটার কেরিয়ার তৈরি করতে গেলে বা বেটার কিছু জিনিস করতে গেলে কিন্তু আমাকে ওই জায়গাটাকে ব্যাগ দিয়ে কিছু বেরোতে হবে। তার জন্য কি করতে হবে? আমাকে সময়টা দিতে হবে। এই সময়টা যদি আমি না দিই, এই সময়টা যদি আমি ফোকাসিং না হয়, সময়টা যদি আমি এইসব ইমোশনাল ঘ্যান্টাঘাটাগুলো নিয়ে যদি ভাবি তাহলে কিন্তু প্রবলেম হবে। দেখবা তুমি আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসগুলো নিয়ে যে আমরা ভেবে ভুলভাবে ডিসিশন নিই বা এবিসিডি অনেক কিছু করি, তারপরে কিন্তু দেখি যে কিছুই না, আলটিমেট কিছুই না, কিন্তু অনেক কিছু ভেবে ফেললে অনেক কিছু হয়ে গেল আমার ক্লিয়ার। তাহলে এসব না, তার জন্য কি করি যে আমাদের বুঝতে হবে এগুলোকে বাদ দিবে, যা হওয়ার দেখা যাবে। কপালে যদি লেখা থাকে কোনো দুর্ঘটনা সেটা হবে। ধরো এরকম জায়গা থেকে ইমোশন হলো যে তুমি যদি এটা না করো তাহলে কিন্তু বাবা বা মার একটা কিছু ঘটে যেতে পারে, বা অসুখ হয়ে যেতে পারে, ঠাকুমার কিছু একটা হয়ে যেতে পারে। এটা বুঝতে হবে তোমার কপালে যদি লেখা থাকে যে মানে ঠাকুমার কপালে যদি লেখা থাকে সে এই দিনে এক্সপায়ার করবে, তুমি কেন স্বয়ং ভগবানের ক্ষমতা নেই তাকে ফিরিয়ে নিয়ে আসে। তাহলে এটাই বুঝতে হবে তোমার যদি কপালে লেখা থাকে তো এটা হবে, কারোর ক্ষমতা নেই কিছু করার। আমার মা কিছুটা খুব শরীর খারাপ হয়েছিল, হসপিটালাইজ জায়গায় চলে গেছিল, ঠিক আছে, হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, ট্রিটমেন্ট করানোর দরকার ছিল। তো তখন কিন্তু আমি এটা ভাবিনি কখন, আমি জানি যে আমার কপালে যদি মানে মাতৃসুখ লেখা থাকে, যদি মায়ের লেখা থাকে তাহলে আমি ঠিকই মাকে ফিরে দেবো। আর যদি না লেখা থাকে আমি যতই যা করতে আমার পসিবল না, আমি চেষ্টা করতে পারি, আজকে মুকেশ আম্বানি যেদিনকে এক্সপায়ার ডেট লেখা আছে, মানে তো প্রচুর টাকা, শরীর খারাপ হলে তো বিদেশ বাইরে মানে চাঁদে চলে যাবে ওনার রকেট নিয়ে ট্রিটমেন্ট করাতে, তাই সেই লেভেলের টাকা আছে, সম্ভব অনেকে ফিরিয়ে নিয়ে আসে। চেষ্টা করতে পারি, চেষ্টা করে কি আমরা স্যাটিসফাইড হবো যে ইয়েস আমি চেষ্টা করেছি বাট হয়নি, থাকি না। বাট সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এটা ভাবি যে না আমি তাহলে এই কথাটা শুনিনি তাহলে আমরা ঠিক হয়ে যাবো, সেটা কিন্তু হবে না। এসব না, আমাদের প্রবলেমটা এই জায়গাটা এসে দাঁড়িয়ে, এই প্রবলেমটাকে ক্লিয়ার করতে হবে। কারণ এই কাজটা করতে গেলে আমরা সবাই ভালো মাইন্ডসেট নিয়েই নামি, সব কিছু ভালো করতে চাই, ড্রেস কোড, ডায়েরি, মেনটেনেন্স সব কিছু করি, বাট এই বস্তুগুলোই আমরা আটকে গিয়ে কি করি না থাকবো না, বা বাড়িতে এমন ঝগড়া অশান্তি হচ্ছে তো এই অশান্তি থেকে বেরোনোর জন্য আমি এটাকে ছেড়ে দিই, কেন তাহলে বাড়ি ছেড়ে দাও। আরে শোন, অশান্তি যখন আছে প্রবলেমটা কোথায় যাচ্ছে, বাড়িতে নিয়ে তাহলে ওটাকে বাদ দিয়ে দাও, ওটা বাদ দিতে হয়ে গেল। চিন্তা ভাবনা করো তাহলে আমি কাজটা আর একটা মাস কষ্ট করে এমনভাবে করবো যাতে আমি বাইরে 3000 টাকা একটা লেডিস হোস্টেল ভাড়া নিয়ে করতে পারি। তাহলে শোন এরকম ভাবে কাজটা করতে হবে। আমি ভাই আমার জায়গাতে শুনবো কেন? তাহলে শোন ভাই তোমাকে একজন কেউ ফেলছে, তুমি সরছো কোথায় যাবে? তুমি দেওয়ালে পিঠ থেকে যাবে, দেওয়ালে পিঠ থেকে গেলে তখন তুমি যাবে কোথায়? তখন তোমার গলার দিকে সে মেরেই দেবে। তুমি ভাবছো কেউ এরকম করে তোমার সামনে আসছে, তুমি ভাবছো আমি তাহলে পেছনে পালাই, তাহলে আমাকে ধরতে পারে। আরে পালাবে কোথায়? পেছনে একটা জায়গায় দেওয়াল আছে, সেখানে গিয়ে যখন আটকে যাবে তখন সে সত্যি মেরেই দেবে তোমার পালা। তাই জন্য ও যখন গলার টিপতে আসছে তুমিও হাত নিয়ে টিপতে, এই তোকে আমি মারবো। একটা কথা মাথায় রাখতে হবে, যে প্রবলেমগুলো যখন আসবে তখন প্রবলেমের সামনে থেকে মোকাবিলা করতে হবে। ওইখান থেকে বেরিয়ে যাবো বলে থাকতে ছেড়ে দিলে এমন সব ঝামেলা হয়ে যাবে না, ছেড়ে দিলে ঝামেলা মিটবে না। তুমি পেছনে যত সরবে তোমাকে পেছনে তত ধাক্কা দেবে, ঠিক আছে, তত ধাক্কা দেবে। আর যত তুমি যার সরবো না এগিয়ে যাবে মার দেখে, আজ দেখবে যে কোনো জায়গায় যদি মারামারি লেগে যায় না, তুমি দেখবে একটা জায়গায় তোমার গায়ে যত শক্তি থাকুক, বল থাকুক, মাসেল থাকুক, যাই থাকুক না কেন, ঠিক আছে, তুমি যদি
সেই ব্যক্তিকে মানে সামনে গিয়ে টেনে যাও, আয় 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 বলে এরকম করে, দেখবা সেও একটু পেছনে যায়। আর তুমি যত পেছনে যাবে না এরকম করে সেও দেখো তোমাকে মারতে আসবে আর জন্য। এটা কিন্তু সাইকোলজি। তার সাইকোলজি কি বলে, এ পেছনে যাচ্ছে না, এই দুর্বল, ঠিক আছে। এ সামনে এগিয়ে আসছে না, তার মানে মেরে দিতে পারে বা কিছু একটা অ্যাটাক করতে পারে বা পকেটে কিছু একটা আছে ঢুকিয়ে দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইয়ে শোন, তুমি যত পেছনে সরবে না তোমাকে তত পেছনে ঠেলতেই থাকবে ভাই। তুমি ভাবছো আজকে এই প্রবলেমটা হচ্ছে পেছনে সরে গেলে মানে বেঁচে গেলাম, ঠিক আছে, আমার মনে হয় প্রবলেম হলো না, আর তার শান্তির জীবন না বাবা, আবার এক বছর পর আবার ঠেলবে কিছু না কিছু কারণে, আবার ঠেলবে কেন না, মা বাবা ঠেলা বাকি করলে তো আরো অনেক লোক আছে তারা ঠেলবে, তারপরে ছেলেপিলে ঠেলতে একদিন দেওয়ালে ঠাসিয়ে বড়খাটি নিয়ে দেবে। আলটিমেটলি কি হলো, লাভ তো কিছু হলো না, লোকসান। এর থেকে বলে তুমি যদি ফ্রন্টে গিয়ে যেতে যে কি হয়েছে, কেন ঠেলছো, আমিও ঠেলবো, আর তখন দেখবা প্রবলেমটা তোমাকে চলে যাবে। প্রবলেম হচ্ছে পাথরের মতন, তাকে ভেঙে দিতে হবে। তোমাকে বুঝতে হবে আমি কেরিয়ারের জায়গায় যখন যাচ্ছি, যত বড় প্রবলেম আসুক না কেন আমাকে ভাঙতে হবে, যত বড় কাটা আসুক না কেন কাটা উপরে ফেলতে হবে। একটা যখন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন ভোটে দাঁড়ায়, তারা ভোটে জেতার জন্য কি ডেডিকেট হয়ে যায়, করে বলছে, মাথা করে বলছে, হাজার একটা কিছু করে বলছে। আগের দিন ধরে আমাদের ক্যারিয়ারটা করতে গেলে খালি কি করতে হয়, ফোকাসিং হতে হয়, খালি তারপরে কি করতে হয়, তারপরে আমাদেরকে এই প্রবলেমগুলো ছেড়ে ফেলতে হয়। এটাই তো তুমি ছাড়তে পারবো না। একটা মানুষ জাস্ট 5 বছর একটা ইউপি থাকার জন্য, একটা ইউনিটে থাকার জন্য কত বড় লাভ করে না, কত টাকা ছড়া, কত কিছু নিয়ে আসছে তারা, করছে তো। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কি করতে হচ্ছে আমাদেরকে, সেরকম কিছু করতে হচ্ছে না, খালি প্রবলেমটা হলে আমাদের সরিয়ে দিতে হবে কিছু কয়েক বছরের জন্য। ভাই তাহলে আমি আমার রাস্তায়, তোমরা তোমাদের রাস্তায়, নমস্কার। এটাই তো কাজ। আমাদের বিরাট কিছু চিন্তা ভাবনা করতে হবে। এই ডেডিকেশনটা মাথায় থাকে না কেন, আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা। এই ডেডিকেশনটা মাথায় রাখতে হবে ছেলে মেয়ে সবাইকে। যদি ছেলেদের ডেডিকেশন না থাকে, এগুলো তো ছেলে না, ছেলে মেয়ের মাঝখানে না। আর মেয়েদের যদি ডেডিকেশন না থাকে তাহলে তো বলবোই না আমি যে মেয়েরা দুর্গা বা মেয়েরা মাইন্ড যায়। মেয়েদের তো আরো বেশি ডেডিকেশন দেখো, ছেলেদের গায়ে শক্তি বেশি থাকে, বাট মেয়েদের মনের বল বেশি থাকে, আর মেয়েদের কিন্তু মানসিক শক্তি বেশি থাকে। মেয়েদের মানসিক শক্তি বেশি থাকে। আজকে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা অনেক আগে, কিন্তু মেয়েরা এই জায়গাগুলো পিছিয়ে যায় না। আমরা বলি যে না মেয়েরা পিছোতে পারে না, মেয়েরা যদি চায়, মেয়েদের মানসিক শক্তি আমাদের থেকে অনেক বেশি। আমরা অনেক জায়গায় কন্ট্রোলহীন হয়ে যাই, আটকে যাই, অনেক কিছু করে ফেলতে পারি, বাট মেয়েরা সেটা করে ফেলতে পারে না। মেয়েরা সেই জায়গাটা সলিউশন করতে পারে, মেয়েরা সেই জায়গাটা কন্ট্রোল করে ব্যাপারটাকে ম্যানেজ করে এগোতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখেছিলাম 2021 সালের যে বিধানসভা ভোট হয়েছিল, সেই সময় মানে যে আমাদের সরকারের যে দল আছে, সেই দলের অনেক লোক ছেড়ে দিয়ে অন্য দলে চলে যাচ্ছে। দল ভাগাভাগি হয়ে যাচ্ছিল, অন্য দল বুঝেই গেছিল যে আমরা মানে সরকারে, তখন কি একটা মহিলা মার্কেটে নামলো, মাঠে নামলো, নেমে কি করলো, গ্রাউন্ডে নেমে কাজ করলো। রাজ্যের যে সিএম সে বলছে কোন ক্লাব ঘর আটকে দিয়েছে, আমরা চল আমি যাবো, যে মেয়েটিতে এসেছিল ক্লাবের ঘর খুলিয়েছে, খোল আমাদের ক্লাব, আমাদের থাকবে। কোন মাইকাল আছে স্যার, একটা 65 বছরের মহিলা যদি এত বড় দম নিয়ে কাজ করতে পারে, তোমরা 18 বছর 20 বছর তোমাদের এইটুকু দম থাকে না? বাড়ির 4টে মানুষের সাথে লড়াই করা, বাড়ির 4টে মানুষের সাথে লড়াই করতে গেলে তোমাদের হাঁপিয়ে যাও, না এটা সম্ভব নয়, এ বাবা আমি আর পাচ্ছি না এইসব। আরে ভাই একটা 65 বছরের মহিলা এত বড় বড় মস্তান গুন্ডার সামনে যায়, মা আমাকে কতকার ক্ষমতা আছে, হ্যাঁ সব ক্লাব সব খুলবো, সব খোল, আমাদের ওগুলো একটা করতেও না, গ্রাউন্ডে নেমে কাজ করেছে। যত দল ভেঙে গেছে কি হয়েছে ভাই, আমি আছি তো, তোমাদেরকে ভয় দেখার জন্য আমি আছি, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, মারতে হলে আমাকে গুলি করবে। একটা মহিলা না মানে ওদের ঠাকুমার পয়সার জন্য 65-67 বছর একটা মহিলা একলা মার্কেটে নেমে কি করলো, পুরো রাজ্যের ভোটের সংখ্যাটাকেই ঘুরিয়ে দিল, পুরো সিনারিওটাকে ঘুরিয়ে দিল একটা মহিলা। ওই পা নিয়ে কি করলো, প্রত্যেকদিন 4টে করে তারা কি করছে, মিটিং করছে, সভা করছে। তাহলে একটা এত বয়স্ক একটা মহিলা যদি এত দম থাকতে পারে, তোমাদের তো কম বয়স, তোমাদের তো জোশ আরো থাকবে, তোড়ফোড় করে দেবে তোমরা। তাহলে সেইটুকু দম তোমাদের থাকবে, সেইটুকু দম নিয়ে কাজ। আজকের দিনে বিজনেসটা করতে গেলে দম লাগে। আজ মোটিভেশন শুনলাম, জিনিস শুনলাম, তাহলেই হবে না। প্রবলেম বাইরে থেকে পড়ে আসবে ভাই, ভেতরে প্রবলেম আছে সামলাতে হবে তোমার, বাড়ির প্রবলেম আসবে। বাড়ির যেই প্রবলেম আগে তো বাড়ির এই 4টে মানুষকে সিধা করতে হবে, তারপরে তো বাইরের মানুষকে সিধা করতে পারবে। আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমার বাড়ির 4টে মানুষকে তুমি যদি চোখটা দেখিয়ে তুমি চুপ না করে দেবে, তাহলে তুমি বাইরের মানুষকে চুপ করে দিতে পারবে।
আজকে দাঁড়িয়ে তোমার বাইরের 40টা টিম হবে, 50টা টিম হবে, খালি এসন না, সেখানে 10টা মানুষের নেগেটিভ দিলে তোমাকে তো সেখানে কটা কথা বলতে হবে, খালি এসন না, সেখানে কথা বলবে কি করে? তার জন্য আগে বাড়ির মানুষ কিন্তু আগে বাড়ির মানুষ ভয় পাবে তোমাকে, তাহলে তো বাইরের মানুষ ভয় পাবে। আজকে দাঁড়িয়ে আজকে আমাদের রাজ্যে কি সিএম ছিল, কেউ তোমাদের মতো বয়সে পার্টি করতো, তখন সে পার্টি কেউ ছিল না, একটা নর্মাল পার্টি করতো এসন না। তার বাড়ি থেকেও কিন্তু বিয়ে দিয়ে দেওয়ার জন্য অনেক প্রেশার এসেছিল, ক্ষমতা ছিল তাদের বিয়ে দেওয়ার, এমন চোখ দেখেছি সব চুপ হয়ে গেছে। এখনো কারোর ক্ষমতা নেই তাকে কিছু বলে, একটা চোখ দেখাবে তো সব চুপ হয়ে যাবে। বেশি কথা বললে বলবে যে দুষ্টুমি করবে না, দুষ্টুমি করলে আমি কিন্তু কানটি মুলে দেবো, এমন কান মুলে দেবো তার অবস্থা খারাপ হয়ে যাবে। তার একটা কথাতেই সবাই চুপ হয়ে যাবে। সে তো একটা মহিলা, তোমরা একটা মহিলা, তো সে একটা এত বয়সে মানে একটা বয়স্ক মহিলা যদি তার এতটা জোশ এতটা দম থাকে তখন তারা বেশি থাকবে। কারণ তোমাদের মতন বয়সটা সেও ফেস করে এসেছে, কিন্তু তার অনেক প্রপোজাল এসছে, বলতে গেলে সে পলিটিক্যাল জায়গায় টপে চলে গেছিল, সে খুব কম বয়সে এমপি হয়েছিল, ঠিক আছে। তোমাদের মতন তোমাদের বয়স 23-24 কার, 24 বয়সে এখানে কার আছে মেয়েদের মধ্যে? তোমার 24, তোমার মতো বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি হয়েছিল, এমপি মানে সাংসদ যাকে বলে, তাও বিরাট বড় একজন লোককে হারিয়ে যাদবের মতো জায়গা করে দিয়েছেন। তোমার মতন বয়সে তুমি ধর একটা কাজ করতে গিয়ে প্রবলেম হচ্ছে, বাড়ির প্রবলেম, আর তোমার মতন বয়সে একটা জায়গা সে এমপি দিল্লি থেকে চিল্লাচ্ছে, তার মানে বুঝতে হবে যে তোমার এই যে বয়সটা, এই 24 বছর বয়স, এই বয়সটা কিন্তু দাঁড়িয়ে তুমি একটা কাজ করছো, আর তুমি মানে 4-5টা প্রবলেমকে সলিউশন করতে গিয়ে আটকে যাচ্ছে। বাট তোমার এই বয়সে কিন্তু একটা, সেও একটা মহিলা ভাই, তার ভেতরে যাক তোমার ভেতরে তাই যাওয়া কিছু নেই, সেও কিন্তু কি করেছে একটা পুরো এরিয়াটাকে কন্ট্রোল করে একটা মানে বিরাট লেভেলের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব মাজা কোমর ভেঙেছে, জিতে নিয়েছে। এসব না এমনি এমনি জিততে পারবি, তাহলে তার যদি দমটা থেকে থাকে তাহলে তোমাদের এখানে সবার জায়গায় তাদের দমটা আছে, কিন্তু আমরা করতে পারছি না বা চাইছি না করতে, আমরা কিছু জায়গায় আটকে যাচ্ছি। তো আটকানোগুলোকে গিটগুলোকে ছাড়িয়ে আমাদের এগোতে হবে, ইয়েস অর নো? যদি সেই গিটগুলোকে ছাড়িয়ে এগোতে পারে আমাদের পক্ষে পসিবল বড় জায়গায় যাওয়া। হ্যালো, ইয়েস অর নো? তাহলে এই বিষয়টা আমাকে বুঝতে হবে। আগের দিনে দাঁড়িয়ে আপনাকে সময়টা দেওয়ার জন্য এই জায়গাগুলোকে মাথায় রাখতে, মানে সময়টা দেওয়ার সময় আমাদের এই প্রবলেমগুলো চলে গেছে, আর তখনই আমাদের একটা একটা করে এক্সকিউজ তৈরি হয়, আমার এই জায়গাটা আটকে যাচ্ছি, আমার এই জায়গাটা হচ্ছে না, আমার এই জায়গাটা সমস্যা হচ্ছে, আমি এখান থেকে এটা করতে পারছি না, এবিসিডি একটা ব্যাপার। তাহলে এই প্রবলেমগুলো হলে কি করবো? তার ভ্যাকসিন বা তার মেডিসিনগুলো আজকে প্রেসক্রাইব করে দেবো, এগুলো তো দিতে হবে। প্রবলেম হচ্ছে যদি ফ্যামিলিকে নিয়ে, তাহলে কি করতে হবে? তাহলে যেটা প্রবলেম সেটা ছেড়ে দিই। তোমার যদি প্রবলেম হয়, আমার এই হাতের এই আঙুলটা এই কিছুদিন আগে একটা নকুনি টাইপের ফুলে গেছিল, ঠিক আছে, আমি কি করেছি, পুরো হাত কেটে ফেলে দিয়েছি, আমি আঙুলটা থেকে ওটাকে একটা অপারেশন করে বার করে দিয়েছি, বুঝলেন না? এখন আঙুল ঠিক আছে, হাত ঠিক আছে। অনেকে কি হয়, যে প্রবলেম হচ্ছে তারা কি করবে, তো হাতটা কেটে ফেলবে, কেউ করবে? চিন্তা ভাবনা আমাদের এরকম থেকে থাকে, তো প্রবলেম হচ্ছে তার সঙ্গে কাজ কর্ম সব ছেড়ে ছুড়ে দিয়ে যেটা বলছে সেটার সঙ্গে লাফালাফি শুরু হবে, সেটা করলে তো হবে না। আমাকে বুঝতে হবে যেটা নিয়ে প্রবলেম হচ্ছে সেটাকে বাদ দিয়ে দেবো, প্রবলেম ওইটা, প্রবলেম এইটা না। আমরা মনে করি আমার ওয়ার্ডটা মনে হয় প্রবলেম হয়ে যাচ্ছে ফ্যামিলির জন্য, না, ওয়ার্ডটা প্রবলেম না, প্রবলেম ফ্যামিলিটা, এইটাকে ফেলে দাও এসব মনে। আর বুঝতে হবে আছেই বা কি সেখানে, এখানে আজকে যারা বসে আছি কেউ 100 কোটি টাকার মালিক আছে এসব নেই তো, তাহলে বুঝতে হবে তাহলে এক ফ্যামিলিতে তো নেই 100 কোটি টাকা। আমার একটা বন্ধু ছিল, ও একটু মানে মেয়ে মাস্টারের বন্ধু ছিল, ঠিক আছে, মেয়ে ফেয়ে নিয়ে খুব ঘুরতে, আমি বললাম তুই যে প্রেম করছিস তো কাকে বিয়ে করবি? বলছে প্রেম করছি নিজের ইচ্ছে, বিয়ে করে বাবা মা ইচ্ছে। কেন? বলছে দেখ ভাই, অন্যান্যদের ব্যাপারটা আলাদা হয়, আজকের দিনে দাঁড়িয়ে আমার বাবার 3টে সোনার দোকান আছে, আমার বাবার এত বড় বাড়ি আছে, ওদের প্রচুর বড় লোক আছে, ঠিক আছে, বাড়ি মিলননগরের সামনে, ঠিক আছে। তো ও বলতো এটা আছে, তখন আমি একটা জিনিস বুঝলাম, ও তখন একটা জিনিস আমাকে বলে, খুব ভালো কথা বলেছিল, যে দেখ অন্যান্য ফ্যামিলির ব্যাপারটা আলাদা হয়, আমার ব্যাপারটা আলাদা, আমার এত কিছু আছে, আমার যদি এগুলো না থাকতো আমি বেরিয়ে যেতাম একটা বেটার কেরিয়ার করার জন্য, কারণ আমার বেটার কেরিয়ার করতে লাভ নেই, আমার কাছে আছে এত কিছু, 4-5টা সোনার দোকান আমি সামলাবো, আমি এক বাবার এক ছিল, 3-4টে বাড়ি আমি সামলাবো, সবই আমি সামলাবো, তাহলে ভাই কি করতে আমি ভাই বেকার বাবা মার মানে বিপক্ষে গিয়ে আমি কিছু করতে যাবো, তাই না? এখন বয়স কম তাই এখন আমি কিছু করছি, বাট বিপক্ষে গিয়ে কিছু করবো না, কারণ হচ্ছে যে যেহেতু বাড়ি আছে, তাহলে এটাও বলতে হবে যে আমাদের ফ্যামিলি কন্ডিশনটা এরকম নেই, যে পক্ষ করে গিলে মানে বিরাট একটা মানে রাজপ্রাসাদ বা একটা কোনো এমপিরিয়ার বা একটা কোনো রাজ সিংহাসন, সেটাও তো নেই, তাহলে করেই বা কি হবে, ওটা তো কিছু হবে না। তাহলে আমাকে বুঝতে হবে, তাহলে ভাই সরো, আমাকে নিজের জায়গায় নিজে বুঝতে হবে। দেখো দুটো অপশন থাকে, আইদার ফ্যামিলিকে বোঝাতে হবে, আর না হলে নিজের ভালোটা নিজেকে বুঝে নিতে হবে, ইয়েস অর নো? তারা যদি না বুঝে তাহলে নিজের ভালোটা নিজেকে বুঝে নিতে হবে। তো তোমাকে
একটা টাইমে একাই সার্ভাইভ করতে হবে, তোমার সাথে গায়ে বাইরে কেউ থাকবে না, ঠিক আছে? একটা টাইমে তুমি একলা হয়ে যাবে, তোমার হাজবেন্ড একটা টাইমে এক্সপায়ার করে দেবে, তখন তুমি একলা একটা মানুষ, তোমার ছাদ চলে যাবে, তুমি তখন ছাদ চলে, তখন কীভাবে চলবে? তাই জন্য নিজেকে সার্ভাইভ করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমার ফ্যামিলিতে আমার নিজের যে পিসি আছে, সে বলতে মানে মোটামুটি বিয়ের 30 বছর পর সে ডিভোর্স করলো হাজবেন্ডের সাথে। আমার একটা দিদি আছে, ওর বিয়ে হয়েছে জার্মানিতে, তার একটা ছেলে বলে, আমার ভাই আছে, সে পড়াশোনা করতে গেছে লন্ডনে। তো বেসিক্যালি দুজনেই ফরেন কান্ট্রি, বিদেশে থাকে, তো ওনার ডিভোর্স হয়েছে। তো উনি আজকের দিনে দাঁড়িয়ে ওনার লাইফে অনেক কেরিয়ার হতে পারতো, ভালো পড়াশোনা ছিল, গান করতো, অনেক জায়গায় মানে দেখতে খুব সুন্দর ছিল বলে সিনেমার অনেক জায়গায় চান্স পেয়েছিল, গান করাতে চান, বাট কিছু করতে পারেনি, যেহেতু বাড়ির থেকে ভালো মানে ফ্যামিলির জন্য। আমার পিসমশাইরা অনেক বড় ফ্যামিলির লোক ছিল, যেমন আমার পিসমশাইয়ের যে দাদা ছিল, সিএসসি কোম্পানির নাম শুনেছিস? সিএসসি যে ইলেকট্রিক সার্ভিস দেয় কলকাতা, সে কোম্পানির শেয়ার হোল্ডার, মানে ওনার বলতে পারে, ওনার মানে প্রচুর টাকার মালিক, অনেক পয়সা মানে ভালো ফ্যামিলি দেখেছিল বলে ওখানে বিয়ে দিয়ে দিয়েছিল। 21 বছর হয়েছিল, গ্র্যাজুয়েশন শেষ হতে না হতে ভালোভাবে চলে যায়। কিন্তু আলটিমেটলি কি হলো, 30 বছর পর তাই কিন্তু ব্রেক হয়ে বেরিয়ে আসতে হবে, কারণ ওটা ছিল তার ফ্যামিলি। পিসমশাই কিছু ছিল না, একটা টাইমে কি আমার পিসমশাইকে নিশ্চয় কিছু নেই, নর্মাল একটা ছোটো চাকরি করতো, টাকা পয়সা সেরকম ছিল না, কিছু ছিল না বলতে। তারপরে ফ্যামিলি টানা চলে গেলো, তার ক্যারেক্টারের দিক দিয়ে কিছু পাবো, অনেক কিছু পারবো, তাহলে কি হলো, মারামারি ফোনাফোন অনেক কিছু হয়েছে। তারপরে কি লাস্ট ফিনিশিং ডিসিশন করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে তাহলে মানে সে একটা জিনিস এখন যেটা বোঝে যে ফ্যামিলির ওই একটা ডিসিশন, ওই একটা ইমোশন, মা বলেছিল বাড়ির লোক থেকে বলেছে, ওই একটা ইমোশনে আমি পড়ে গিয়ে কি কি হারালাম। চাইলে একটা যেতে ভালো সিঙ্গার হতে পারতো, চাইলে একটা ভালো একটা অ্যাক্টর হতে পারতো, ভালো জব করতে পারতো, অনেক কিছু করতে পারতো, তাই আমি কিছু করতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ সে একটা চাকরি করে, বাট এটা তার সে ডিজার্ভ করে না, বা এর থেকে আরো বড় জিনিস ডিজার্ভ করে, বাট সে এটা ডিজার্ভ করে না। কেন বলো, ওই একটা ফ্যামিলির ইমোশন শুনে, ওই একটা আমার যে ঠাকুমার তার একটা ইমোশন শুনে করে নেই, আমি বলছি আমি এবার অসুস্থ হয়ে যাবো, এরকম একটা ভয় দেখিয়ে দেবো, ঠিক আছে থাক, বা কেন করবি না, বা কেন এই না, কেন ওই না, একটা ইমোশনালি পড়ে গিয়ে মানে কি করলো, বা ওনাকেও বুঝিয়েছিল বা ও বুঝিয়েছিল যে পরে যদি আমার না হয়, বা এখন তো ভালো ফ্যামিলি পেয়ে যাচ্ছি। আরে আজকের দিনের দাঁড়িয়ে যাকে মনে হচ্ছে ভালো, কালকে মনে হচ্ছে সে তো খারাপ হতে পারে, এসব না। আজকের দিন থেকে তোমার যে ম্যারেজটা হচ্ছে এইসব মতো ওই ওই বয়সটায় দাঁড়িয়ে, তাহলে কিন্তু সেই ম্যারেজটা কিসের জন্য হচ্ছে? তোমার ওই রূপ দেখে, মানে যাকে বলে বাচ্চা মেয়ে, তাড়াতাড়ি হয়ে গেল। এবার যখন তার বয়স বেড়ে যাচ্ছে, তারপর তো তার সাথে সেই জায়গাটা থাকছে না, তাকে তো পছন্দই হচ্ছে সেটা দেখে, তার কোয়ালিটি দেখে না, কোয়ালিটি ভাঙনে গিয়ে। একটা জিনিস এই জায়গায় বুঝতে হবে, এই ফ্যামিলি কন্ডিশন এবং আমার রিয়েল দেখা, এটা আমার রিয়েল ফ্যামিলিতে ঘটেছে। এই জন্যই আমি এই জিনিসটা বলি, কেন এটা দেখে আমি বুঝেছি যে একটা মানুষের পায়ের তলায় মাটি না থাকলে কি করতে হয়। আমার পিসিকে মানে মার খেতে দেখেছি, আমি পিসির মশাইকে আমি নিজে দেখেছি, তখন আমি এরকম ছোট, আমার মনে আছে এখন, যে বাঁশ দিয়ে কোমরের মধ্যে ধারাস করে মারবে। এত বড় বাড়ির ছেলে, এত সম্ভ্রান্ত শিক্ষিত মানুষ, সে এরকম বোঝা গেল না। যে অনেক সব ভাবে না, বাবা ভালো ছেলে, হেবি দেখতে, মায়না পায় ভালো, চাকরি করে ভালো, ভেতরের মনটা কি আছে কেউ জানে? কেউ জানে না, সেটাও জানতো না। আমরা দেখেছিলাম চোখের সামনে সেটাকে, ছোট আমার এখনো মনে আছে জিনিসটা, রিয়েল এগুলো কাহিনী। তো এই জিনিসগুলো দেখে বুঝতে পেরেছিল যে তার পায়ের তলা মাটি ছিল না বলে তার কতগুলো সহ্য করে নিতে হয়েছে, পাশের বাড়ি গালাগালি যা বেড়েছে সব সহ্য, কেন যে তার তো টাকা নেই, তার পায়ের তলা মাটি সবই ছিল, কারণ তার কেরিয়ারটাই তো ধ্বংস করে দিয়েছে। সে করবেটা কি, সে বেরিয়ে করবেটা কি, কার কাছে বলতে যাবে? বলতে গেলে আর মধ্যবিত্ত ফ্যামিলিতে কি হয়, শ্বশুর বাড়ির কাহিনী বাপের বাড়ি কেউ শোনে না, বলে তুমি তুমি মানিয়ে গুছিয়ে চলো, এটাই করে দেবে, মানাকে চলো, এই করো সেই করো, তাহলে নাও থাকো। তবে একদিন যে সহ্য করতে পারে পারে, নাহলে চলো তাই এবং তবেই করো। এইটা না করে যদি আমরা কেরিয়ারে ফোকাস দিই, যদি কেউ সেই সেই জায়গাটাকে বাদ দিয়ে দিতে পারে, যে ছেড়ে ফেলতে পারে, দোষ আমি এটাকে দেখবই না, আমি আমার কেরিয়ারে ফোকাস করবো, ওয়ার্কে ফোকাস করবো। কেন আমি জানি এই যে বস্তুটা, ফ্যামিলি বলে বস্তুটা, এটা কি হবে, এটা 2 বছর 3 বছর রাগ করে থাকবে, 5 বছর রাগ করে থাকবে, তারপরে যখন টপে আমি উঠে যাবো, বড় জায়গায় চলে যাবো, যখন তারাই আবার আমাকে সাদরে আমন্ত্রণ জানাবো, ঠিক আছে? তাহলে এসব নো, তাহলে এসব নো, তাহলে এটা কিন্তু হবে। 100% আমাকে বুঝতে হবে যে এই জায়গাটা কিন্তু এসে না, যে যখন তুমি বড় জায়গায় চলে যাবে তখন তারা সব ভুলে যাবে, তখন বলবি যে না ও ঠিকই করেছিল, ও এটা আজকে করেছিল বলেই তো আজকে বড় জায়গা, ও এটা ভেবেছিল বলেই তো আজকে ওর এটা হলো, ও ওটা চিন্তা করেছিল বলে তো ওর আজকে এটা পেলো।
ব্যাস আমরাও তো তাই জন্য ভালো আছি। আজকে মহেন্দ্র সিং ধোনিও তো বাবা বলেছে তুই ক্রিকেট খেলিস না, তুমি তোমার ছাড়া ডিসিশন নিয়ে গিয়া, বাট আজকের দিনে দাঁড়িয়ে সেই কিন্তু তার ছেলেকে কি বলছে যে আমার এরকম ছেলে আমি গর্ববোধ করবো। এই জন্য তোমাকে বুঝতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে 2 বছর 3 বছর 4 বছর কে কি বলছে, কে কি করছে, কি না বোঝাবে, কি না করবে, ওইসব দিকে কোনো কান দেবো না। আমি একটা দিকে কান দেবো, এখানে সিনিয়র কি বলছে, কাজটা কি করতে হবে, আবার অ্যাচিভমেন্টটা কি করতে হবে। তাড়াতাড়ি কি করতে হবে, কি অ্যাচিভমেন্ট, তাড়াতাড়ি কি করতে হবে, অ্যাচিভমেন্ট, আমার অ্যাচিভমেন্টটা তাড়াতাড়ি করতে হবে। অ্যাচিভমেন্টটা যদি তাড়াতাড়ি করি তাহলে 100% লেভেলে যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি মুখে তালা হয়ে যাবে। যত তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট করবো, আর অ্যাচিভমেন্ট করলে প্রবলেমও আসবে। অ্যাচিভমেন্ট করলে কি আসবে, প্রবলেমও আসবে। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, যে গাছে আম ধরে সেই গাছে ঢিল মারে। তাহলে বুঝতে হবে তোমাকে এখন যদি কেউ বেশি করে ঢিল মারছে, তার মানে বুঝতে হবে তোমার গাছে ভাই আম ধরে গেছে, আর তোমার গাছে অনেক মুকুল চলে এসছে, বুঝে গেছে এই গাছটায় আম আছে বলে, তাই জন্য সবাই টাপাটা ঢিল মারছে। ক্লিয়ার? 100% লেভেলে এই বিষয়টা বুঝতে হবে যে তোমাকে আগে ঢিল মারছিল না, বাট এখন রিসেন্টলি খুব ঢিল মারছে, খুব চাবুক চালাচ্ছে, তার মানে বুঝতে হবে তোমার ভেতরে কোয়ালিটি তৈরি হয়েছে। আজকে সব থেকে বেশি গাড়ি কে দেশের প্রধানমন্ত্রী, কেন উনি প্রধান টপে সব থেকে বেশি কোয়ালিটি হোল্ড করে উনি। আজকে দিনে দাঁড়িয়ে তুমি বলতে পারে আমাকে না কেউ গালি দিল, আমার মা না কি বললো, মেসো না কি বললো, অত্যাচার সহ্য হচ্ছে না। আরে ভাই, প্রধানমন্ত্রীকে প্রতিদিন বিরোধী পার্টির অত্যাচার সহ্য করতে হচ্ছে, গালি খিস্তি যা পাচ্ছে বলছে, মিম বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, জামা প্যান্ট খুলে এগুলো যা পাচ্ছে তাই করছে। তো উনি বলছে তাহলে চলো প্রধানমন্ত্রী চেয়ার ছাড়াও, আমি আমার থাকবো না। উনি বলছে আমি মেরা যে গামে হাম করেনি। পরিষ্কার কথা, সন্ত্রাসবাদীতে 0 টলারেন্স, পরিষ্কার কথা। তাতে কারোর খারাপ লাগলো, ভালো লাগলো, যাই লাগলো লাগলো, তাতে যে যা খুশি করলো না। আবার বলছে কি কেউ যদি বেশি কথা বলে উঠিয়ে নাও, পরিষ্কার সরকারকে নির্দেশ দিচ্ছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে কে কিছু বলছে না, প্রতিদিন তো তাকে গালি দিচ্ছে, চোর 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 বলেই তো যাচ্ছে। সে বলেছে না থাক, আমি এবার ছেড়ে দিই, আমি আর চোর শুনতে পাচ্ছি না। আমাদের কেউ যদি কিছু বলে কি গায়ে লেগে গেল, ফুসকা পড়ে গেল, কি বাবা রে বাবা, মা বললো এটা, বাবা বললো এটা, ও আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, সব ছেড়ে ছেড়ে দেবো। এবার তাকে তো প্রতিদিন খোঁজাচ্ছে, বিগত 65টা বছর ধরে তাকে লোকটা নাই মেরে যাচ্ছে, তারা শুনে হচ্ছে চেয়ারটায় বসে আছে, তো বলেন চেয়ার ছেড়ে দেবো। তারা সবাই বলছে পদত্যাগ করুন, আমি পদত্যাগ করুন, পদত্যাগ প্রতিদিন বলে যাচ্ছে। উনি ওনার কাজ করছে, উনি ওনার কাজ করে যাচ্ছে। উনি বলছে আমি আমার কাজ করে যাবো, আমাকে জনগণ বসিয়েছে, আমি আমার যে কাজ সেটা করে যাবো, আমি আমার কাজ থেকে শুরু করবো। প্রতিদিন তো আন্দোলন হচ্ছে, এই হচ্ছে, এই অনেক কিছু হচ্ছে, দেখছে টিভিতে বলছে না এনি চোর, এনি চোর, এনি চোর, চোর চোর প্রতিদিনই তো শুনছি। মুখ্যমন্ত্রী চোর চোর, তো তুমি বলতো তোমাকে আমি প্রতিদিন চোর চোর বললে কি বলতো? তোমাদের বলতো তুমি বিজনেসটা করো, তোমার বলে তুই তো চোর, তুই তো চোর, তুই এই কাজটা করছিস তাই তুই চোর, তাই তুই চোর। ধর আমার ভালো লাগে না, ছেড়ে দেবো। ওনাকেও তো বলছি ভাই 35 বছর ধরে আপনি চোর, আপনি চোর, আপনি চোর, তুই ছেড়ে দিচ্ছি আমার কাজ ভাড় নেই গিয়া ভাই। উনি বলছে আমি সংখ্যা গরিষ্ঠতা দেখবো, আমি ভোট দেখবো। তা তোমাকেও দেখতে হবে কি ওইসব ফ্যামিলির কথাটা দেখতে হবে, আমার অ্যাচিভমেন্ট, আমার ইনকাম, আমার টিম, এইগুলো কি বলছে, আমার সিনিয়র সিস্টেম, কোম্পানি, এইগুলো কি বলছে। তারা যেটা দেখে, তারা দেখে আমার দল কি বলছে, আমার টিম কি বলছে, আমি ভোট কত পেয়েছি, আমি জিতেছি কি, ব্যাস রেজাল্ট সে দেখছে। সে বাদ বাকি 4-5টা লোক কি বলছে এবিসিডি সে কিছু দেখছে না। তো তোমাকে ওই জিনিসটা বুঝতে হবে যে তোমাকে রেজাল্ট দেখতে হবে, রেজাল্ট কি বলছে, রেজাল্টটা না বুঝতে পারলে হবে। রেজাল্টটা আমার তো ঠিকঠাক আছে, যে এখান থেকে অ্যাচিভমেন্ট করছি, কিছু কিনছি, বাইক কিনছি, ল্যাপটপ কিনছি, ফোন কিনছি, তার মানে ধরে রেজাল্ট আমার ওকে আছে, টিম আমার ঠিক আছে, কাজের জায়গা থেকে কোনো প্রবলেম আসছে না, তারা যেটা দেখে তবে বাস আমি আমার কাজ করবো। বাইরের আর আউটসাইডার, বাড়ির লোক বাইরের আউটসাইডার, সব কাজের জায়গা তারা তো আউটসাইডার। তো ওনারা কি বলছে আমার দেখে লাভ নেই, আমি আমার যে সিধা পথে আমি চলবো। সব প্রত্যেকটা সাকসেসফুল মানুষই তাই করে, আমিও সেটাই করবো, ব্যাস। এটা কেউ উখাড়তে কিছু পারবে না। আমাকে প্রচুর মানুষ বলেছে এইটা ওই কাজ, এটা তাই কাজ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা ABC, একটাই কথা। আমার কথা একটাই, আটকানোর ক্ষমতা থাকলে আটকে দেখো। আমি আমার বাড়িতেও বলেছি, আমার যদি তোমাদের যদি কারোর আটকানোরও ক্ষমতা থাকে তাহলে ভাই আটকে দেখাও, রোগকে দেখাও, পরিষ্কার কথা। আইদার বন্দুক নিয়ে আসো, গুলি চালাও, আমি খেয়ে নেবো। যদি বেঁচে যায় তাহলে কপালে দুঃখ আছে, কাউকে ছাড়া পরিষ্কার কথা। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে এটা। এই কথাটা যদি সামনে ওদের ভাবতে এই সাহস তো না থাকবো, একটা
একটা কথা মাথায় রাখবে, তুমি ছবল মারার দরকার নেই, পোস্ট করতে হবে মাঝে মধ্যে। তুমি যখন পোস্টটা করবে না, বুঝে যাবে না মিসটা আছে, ঠিক আছে? অজগর সাথে কিন্তু মিস নেই। ও যেভাবে ও যে অ্যাটিটিউড নিয়ে ঢুকবে না, ওরে বাপ থেকে সব পালাবে। ইয়েস অর নো? আজকে জঙ্গলের রাজাকে, হ্যালো ইয়েস অর নো? হ্যাঁ, সিংহ তো, জঙ্গলের রাজা সিংহ, ইয়েস অর নো? আচ্ছা, জঙ্গলের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী কে? সব থেকে ভালো দৌড়ায় কে? চিতা। লম্বা কে? জিরাফ। আচ্ছা, বিষ সব থেকে ভালো বেশি কার আছে জঙ্গলের? বিষ সাপে। আচ্ছা, বুদ্ধিমান কে? আচ্ছা, উঠতে পারে কে ভালো? উঠতে পারে কে বলল? বাজ পাখি বলল। আচ্ছা, বাজ পাখি। কিন্তু জঙ্গলের রাজাটা কে? সিংহ। সিংহের মধ্যে এর মধ্যে একটা কোয়ালিটি আছে, ও ভালো উঠতে পারে, ভালো বিষ আছে, কিন্তু ওর মধ্যে একটা কোয়ালিটি আছে, সেটা কি বলতো? এই অ্যাটিটিউডটা আছে। ও দৌড়াতে পারবে না, বাট বডিটা আমার ঝাঁকানিটাও নেই, বাবা খেয়ে দিবে। সিংহ শিকার করে? না, ওকে এনে দেয়, ও অর্ডার দেয়, আমার খাবার দুপুর 2টোর মধ্যে চলে আসবে, ও রাজা, ও শিকার কেন করবে? ঠিক আছে, হাতিও ওকে ভয় পায়। হাতিও কি বলে, মহারাজা নমস্কার, বলুন কি আদেশ, ঠিক আছে তুমি তোমার এই জায়গাটা নিয়ে ভালো থাকো। সাপ ওকে ভয় পায়। তাহলে এসব এটা হচ্ছে অ্যাটিটিউড। তার ভিতরে একটা কোয়ালিটি নেই। সিংহ ভালো দৌড়াতে পারে, তো দৌড়াতে লাগবে না, বডিটা আমরা ঝাঁকুনি দেবে। শিকারি বলবে, যে শিকার হরিণ বলে, আচ্ছা ঠিক আছে খেয়ে নিন আপনি আমাকে, আমার অসুবিধা নেই, আমি খেয়ে নিন। এসব না, তুমি যখন তোমার অ্যাটিটিউড থাকবে না, তুমি সময় এটা করবে। ঠিক আছে? রাস্তা দিয়ে তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, ভালো করে বুঝবে, রাস্তা দিয়ে তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, তোমার রাস্তার পাশে যদি ভেড়ে বাকরি মানে যদি ছাগল গরু যদি রাস্তা দিয়ে যায়, কি বলবে? হাট 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 করে হাঁটাবে না? হাঁটি হাঁটি গাড়িটা নিয়ে যাবে তো, যেন ইয়ে শোন না। আর যদি রাস্তার মধ্যে একটা সিংহ বাচ্চা কি বলতে পারে, সাইডে চল, সাইডে চল, সাইডে চল, প্রবলেম আছে, বলতে পারবে এই সিংহ হাট? ওই একখানা থাবা দিয়ে কাঁচটা ভেঙে গলাটা নলটা খুলে নিয়ে চলে যাবে, নাকি না? এটা হচ্ছে তার সাহস। হাতিকে বলতে পারবে এই হাতি সব, ও বলবে আমি সমুদ্রে ফু দেবো তো উড়ে চলে যাবে, আমার যে গায়ে জোর আছে। এসব না, টাকার যেটা রাখতে হবে, তুমি অ্যাটিটিউডই বুঝে যাবে। হাতি দৌড়াতে পারে না, হাতিকে দেখি সবাই মোটামুটি 4 কদম দূরে দাঁড়িয়ে থাকে, কেন ও জানে ওর দৌড়ানোর দরকার নেই। যদি কোনো কারণে আমাকে মানে হাতের গোড়ায় যদি পেয়ে যায়, একটা চাপা দেবে এবং পুরো দেহ পুরো 10 ফুট ভিতরে ঢুকে যাবে, মাটির ভিতরে গর্ত, ওখানে সমাধি হয়ে যাবে। এসব না, এইরকম জায়গাটা লাগবে, অ্যাটিটিউড রাখতে হবে। ওকে কিছু করার দরকার নেই, তোমার চোখে কথা বলবে, চোখ এরকম ভাবে ঘুরিয়ে দেবে, চোখে কথা বলবে, ঠিক আছে? একটা বিষয় মাথায় রাখতে হবে, যেন তার একটাই কথা, তাই জন্য কাজটা করার সময় এই অ্যাটিটিউডটা যেন থাকে সবার, যে ভাই আমি কাজটা করবোই, কারোর আটকানোর ক্ষমতা থাকলে আটকে দেখো, কারোর রোকার ক্ষমতা থাকলে রোকতে দেখো, আমার কাছে পরিষ্কার করতে, আমি সবাইকে এই কথাটাই বলি, তারপরেই সবাই চুপ করবে। এই কারণে মানুষ আমার কাছে আসতে নেই, নেগেটিভ দিক থেকে আমার কাছে আসে না। আমাদের জুনিয়র থেকে অনেকে নেগেটিভ দেয়, এই দেয় ওই দেয়, আমি বলি ভাই আমার কাছে নিয়ে আসো, তারাও অনেকে আনাতে চায় না, জানো তো এনার কাছে নিয়ে এলে সব খেলা শেষ হয়ে যায়, আসতে পারে না, এটা হচ্ছে মেন বিষয়। অনেকে গার্জেন ABCD অনেক অনেক কিছু বলছে, আমি বলি ভাই আমার কাছে নিয়ে আসো, বললে তারাই আসবে না, বললে তারাই আসবে না, কারণ জানে আমি শিকার হয়ে যাবো, গ্যারেন্টি। মানে একটা জিনিস মাথায় রাখবে, যে প্রবলেম দেখে পেছনে ফিরে তার মানে সে ভয় পায়, আর যে প্রবলেমকে আহ্বান করে ভাই আসো, তার মানে জানে ওর কাছে কাটারি আছে, ধরবে আর জবাই করবে, এই জন্য সে বুঝে না ভাই যাবো না ওর কাছে। ও যখন প্রবলেমকে আহ্বান করছে, ডাকছে যে আসো না আমার কাছে, আমি শুনছি তোমার কথা, জানে ও শোনার পর যা জবাই করবে আমাকে, চোখ দিয়ে কাঁদতে কাঁদতে মাথা নিচু করে অপমানিত বেরোতে হবে। এই জন্য বলে না বাবা যাবো না, থাক, না না যেটা হচ্ছে সেটাই ঠিক আছে। এই জন্য আমি একটা কথা বলি, নেগেটিভ যেখানে আসছে, প্রবলেম যেখানে আসছে, ভাই আমার কাছে নিয়ে আসো, আমার কাছে প্রবলেম জবাই করে অনেকগুলো কাটারি আছে, সেগুলো দিয়ে হয়তো ছাপা ছাপ দেবো, সব জবাই হয়ে যাবে, বেশিক্ষণ টেনশন নেবে। এই জন্য মাথায় রাখতে হবে, প্রবলেমগুলো এলে নিজেকে সলিউশন করার জন্য এগোতে হবে, না পারলে যে পাচ্ছে তাকে দাঁড় করিয়ে দিতে হবে। কেন প্রবলেম তোমার এইটা, প্রবলেম এইটা না, কিন্তু প্রবলেম এইটা না, প্রবলেম এইটা। আমরা ভুল করি, আমরা ওই প্রবলেম মনে হয় এইটা না, এটা প্রবলেম না, প্রবলেম এইটা, এটাকে আমি সরিয়ে দাও, সব প্রবলেম ক্লিয়ার হবে। ইয়েস অর নো?
তাহলে আমাকে বুঝতে হবে কি সময় দিতে হবে, সময়ের সাথে এই জিনিসগুলোকেও মাথায় রাখতে হবে। কারণ আমরা সময় দিই বাট এই জিনিসগুলো মাথায় রাখি না, তাই জন্য আমরা একটা সিস্টেমে আসি, চেষ্টা করি, ড্রিম ফুলফিলমেন্ট হয় না, কিছু করতে পারি না। কেন? এই প্রবলেম আসে, এটা আসে, ওটা আসে, সেটা আসে, তাই জন্য এত কিছু গেলে আমরা কিছুই করতে পারি। তখন বলি যে তো দরকার নেই, বাড়িতে তো কিছু দেখা দিয়ে বললাম না পড়ে, তাহলে আবার বাড়ির কথাই শুনে নিই, আর সিস্টেমটা করা ভালো না, এখান থেকে সেভেন ভিডিওটা করা যায় না। মাথায় আমাদের এই স্টেটমেন্টই ঢুকে, তার জন্য আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে যদি এই জিনিসগুলো করতে হয় তাহলে কিন্তু আমাকে এইগুলোকে মাথায় রাখতে হবে, আমাকে টাইমটা দিতে হবে, টাইমের সাথে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। ইয়েস অর নো? হ্যালো, ইয়েস অর নো? বোঝা গেল তো কি বললাম? দেন আমাকে কারেন্টের উপর কি করতে হবে, আমাকে একটা ফোকাসিং অ্যাটিটিউড রাখতে হবে, তার সাথে সাথে একটা কি রাখতে হবে, ড্রিম, যেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে বা কাল আগের দিন ট্রেনিং, যে একটা সবার ড্রিম থাকতে হবে। ড্রিম যদি না থাকে তাহলে তুমি কিছু করতে পারবে না। তোমার এই ড্রিমটাই তোমাকে এই জায়গাটা থেকে কেটে এখানে নিয়ে আসবে। তোমার ড্রিম যত বড় হবে এইটা তত ছোট হয়ে যাবে, ফ্যামিলিটা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তোমার ড্রিম যত বড় হবে, তুমি যত বড় ড্রিমার হবে, তত কিন্তু তোমার কি হবে, এই জায়গাটা তোমাকে থেকে বেরোতে হবে। আজকে আমার ড্রিমটা কি আছে? একটা 1 কোটি টাকা দামের গাড়ি, BMW, এটা সবসময় আমার মোবাইল ফোনে থাকে, তার জন্য আমার কাছে এটা কিনতে হবে। ক্লিয়ার? তোমার ড্রিম যদি থাকে আমি একটা ছোট মোবাইল ফোন কিনে নিয়েছি, আর কিছু লাগবে না, আমি একটা ছোট ঘড়ি কিনবো, তার কিছু লাগবে না, আমি একটা জামা কিনে নেবো, আমার আর কিছু লাগবে না, তাহলে তোমার মনে হবে ঠিক আছে, হয়ে গেছে, এবার তাহলে সাইড হয়ে যাবে। তোমার ড্রিম যত বড় হবে তোমার এটা তত ছোট হয়ে যাবে, তুমি তত বেশি ওটাই ফোকাসড হয়ে যাবে, এটাই ফোকাসড হবে না। এই জন্য আজকের দিনে দাঁড়িয়ে সবার বয়সী 16, 17, 18, 19, 20, 21, 22, একই না, 18 হয়ে যাবে। 18 বছর আমরা ফ্যামিলিতে ছিলাম, থেকেছি, খেয়েছি, বড় হয়েছি, এসব 18 বছর থাকতে যারা ছিলাম, তাহলে 18টা মাস সেগুলোকে ত্যাগ করে, মানে মাথা থেকে বাইরে করে, মাথা থেকে ত্যাগ করে আমরা কাজে ফোকাস হতে পারবো তো? হ্যালোজেশন, হ্যালোজেশন, তাহলে 18টা দিন করতে হবে, 21 দিন, 21 দিনের একটা আমি টার্গেট দিলাম সবাইকে। যত কোনো 21 দিন আমরা কোনো প্রবলেমকে আর প্রবলেম মনে করব না, যত যাই প্রবলেম আসুক না কেন সব কটাকে অবস্ট্যাকেল করে আমরা কাজে বেরোবো। যাই প্রবলেম আসুক না, শরীর খারাপ হোক, এই হোক, ওই হোক, যাই হোক, শরীর খারাপটা কোনো খারাপ না। আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন তাকে কখনো দেখি যে আজকে জবে থেকে তিনি স্পিচ দিচ্ছেন, আজও স্পিচ দিচ্ছেন, কাশি দিতে আর খপ করে কাশছে, শরীরটা খারাপ, মাজা ব্যথা, ঠ্যাঙের গোড়ায় ব্যথা, এরকম করে হাঁটতে নাকি না? বয়স তো কত? 75, 75 বছরের বাড়ির পাশে দাদু দিদাকে দেখি তো হাঁটছে, শুয়ে আছে, বেড রেস্ট, উন্নত 75 বছরের একটা লোক সিনা কাম করে দৌড়াচ্ছে, বলছে আমি বর্ডারে গিয়ে দাঁড়াবো, কোন মাইকাল আছিস, সন্ত্রাস গুলিয়ে আমাকে চালিয়ে দেয়। সংসদ দাঁড়িয়ে বলছি যে এক আকেলা সবার কাছে ভারী আছে, বিশ্বের কাছে ভারী আছে। 75 বছর বয়সী একটা লোক, বয়স্ক লোক বলছি, সেই জায়গা থেকে বুঝতে পারছি তার কতটা দম আছে। হেলথ কিছু না, হেলথ তোমার ঠিক থাকবে, তোমার যদি মাইন্ডসেট ঠিক থাকে। আজকে আমাদের অর্গানাইজেশনে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে, তিনি কে? তিনি একজন অলিম্পিয়ান, ঠিক আছে, মানে অলিম্পিকে তিনি গোল্ড মেডেল পেয়েছে, তার একটা হাত নেই, তার একটা হাত নেই, সে অলিম্পিকে গোল্ড পেয়েছে 3 বার। তো সে এসেছিল আমাদের হায়ার এজেন্সিতে, দিল্লিতে যখন প্রোগ্রাম হয়েছিল, সে ট্রেনিং দিচ্ছিল, সে বলছিল কোনো বাধাই বাধা নয়। সে এই ফ্যামিলির জিনিসটা নিয়ে একটা কথা বলছিল যে আজকের দিনে দাঁড়িয়ে আমাকেও ফ্যামিলি থেকে অনেক কিছু বলা হয়েছিল, তোর তো হাতই নেই। তিনি বলছে একটা বিষয় যে এখানে আমি দেখি অনেক ছেলে মেয়েদেরকে, যাদের দেখছি সব কিছু ঠিক আছে, কিন্তু খালি বলছে ফ্যামিলি আমাকে এটা বলছে, আমি এটা করতে পারবো না, মা বলছে, বাবা বলছে, এই বলছে। আরে ভাই, আমার তো হাত ছিল না, তাহলে আমার কি কন্ডিশন ছিল তোমরা বোঝো? তোমাদের তো সব আছে, আমার তো হাতই ছিল না, আমি তো মজবুর ছিলাম ভাই, মানে আমাকে মা না খাইয়ে দিলেন খেতে পারতাম না, এমন টাইম গেছে বাবা বলে তোকে খাইয়ে দেবো না, তুই সবকিছু একলা বুঝে গেছিস, তো অলিম্পিক যাবি, এই করবি, তুই তো একা একা কর দেখি। বলছে আমি একা করেছি, আমার এই হাত নিয়ে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে কি করেছি হিসাব মতন। আমার 6টায় প্র্যাকটিস ছিল, আমি সকাল 3টে উঠে করতাম, কেন? আমার একটা হাত নেই তো, আমাকে তো একটা কাজ করতে টাইম লাগতো বেশি, এক হাত দিয়ে সবকিছু করতে হতো, তাই জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হতো ভাই। তাড়াতাড়ি উঠে আমাকে ঠিক মাঠে, মানে ওখানে মাঠে আমি দেখেছি যাদের হাত পা নাক মুখ মুন্ডু সব ঠিক আছে, সব আছে, তারা 6টার জায়গায় 7টায় ঢুকছে, আর আমি 6টার জায়গায় 5:30টায় ঢুকতাম মাঠে। আজকের দিনে দাঁড়িয়ে এই জন্যই আমি অলিম্পিকে 3টে গোল্ড মেডেল নিয়ে এসে দিয়েছি। প্লাস খালি গোল্ড মেডেল নিয়ে এসে সম্মান পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি, ভারতবর্ষের সব থেকে বড় অ্যাওয়ার্ড। প্লাস আজকের দিনে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর খুব কাছে বলছে, কিছুদিন আগেও আমার সাথে আমার মিটিং হয়েছে, উনি আমাকে পার্সোনালি ফোন করেন, আমাকে ডাকে, বলে তুই कैसे हो। লাস্ট যখনবার আমি অলিম্পিকে গেছিলাম তখন উনি আমাকে উইশ করে বলেছিল যে এইবারও তুমি গোল্ড মেডেল তুমি জিতেগা, আমি কিন্তু বল রहे हो। আর সত্যি আমি
থার্ড টাইম যেটা গোল্ড মেডেল নিয়ে এসেছিল আমি নিয়ে এসেই প্রথম ওনার কাছে গেছিলাম, উনি বলেছে দেখাও বলেছিলাম না কেন তুমি যদি তোমার একটা হাত নেই এই জায়গায় যদি এত দূর আসতে পারো আর একটা গোল্ড মেডেল তোমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে? একটা বিষয় বুঝতে হবে তাহলে তার কি লেভেলের মোটিভেশন ছিল। আজকে তার কাছে তো হাত ছিল না ভাই, আজকে তোমাদের কাছে হাত পা নাক মুখ পেট সব কিছু ঠিকঠাক আছে, এসব না তোমাদের কাছে প্রবলেমটা করতে হবে, প্রবলেমটা হওয়ার কথা নয়। কেন প্রবলেমটা করে থাকে এই মাথাতে কেন? তোমরা সবসময় জিনিস ভাবো কি ঝামেলা ভালো লাগছে, এই ঝামেলা থেকে বেরোতে হবে, ওই প্রতিদিন ঝগড়া না ভালো লাগে না, এই মা প্রতিদিন খাচ্ছে ভালো লাগছে না, এই দিদি বলছে ভালো লাগছে না, এই মেসুমাসাই আমাকে প্রতিদিন খাটা 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 করছে, তো এটা থেকে বেরোতে হবে। তাই জন্য আমি একদম মানে যাকে বলে ইয়ে করবো, তাই জন্য থাক দরকার নেই, কাজ না করলে বেশ ভালো হয়, ভালোই তো থাকবে। এইটা তোমরা ভাবছো, এই জন্য প্রবলেমটা আসছে, এইটা ভাবলে চলবে না। তো তোমাকে বুঝতে হবে 100% যে না এইটা কারণ নয়, এটা যদি কারণ হলে এতগুলো মানুষ দাঁড়াতো না লাগবে, তারা কিন্তু লাইফ থেকে ছিটকে যেত, বেরিয়ে যেত, অনেক কিছু করতে পারতো। তাহলে এসব নয়, এসব নয়, তাহলে 100% লেভেলে এই জিনিসটা বুঝতে হবে যে এইটা কোনো প্রবলেমের মধ্যেই পড়ে না। কেন তারা তারা তাদের স্বপ্ন ছিল, তাদের স্বপ্ন সেই লেভেল স্বপ্ন ছিল এই অলিম্পিক, এই অলিম্পিক বলে বস্তুটাকে সে দেখতো, সে আর কিছু দেখতো না। বোঝা গেছে? যেটা বলেছিলাম আগের দিন ট্রেনিংয়ে, যখন তোমরা না এখন কি করবো তো এখানে দুটো গার্ড লাগিয়ে করবে, ঘোড়া যেরকম গার্ড লাগিয়ে করে, কেন তাতে লক্ষ্য ভ্রষ্ট না হয়, যেরকম তোমরা একটা গার্ড লাগাবে, ফ্যামিলিকে গার্ডের দুপাশে রেখে দেবে, কারণ এইদিকে তাকালে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে, এই ফ্যামিলির জন্য লক্ষ্য ভ্রষ্ট অনেকে হয়ে যায়। কিছুদিন আগে একটা সে লক্ষ্য ভ্রষ্ট একটু হয়ে গেছে, ঠিক আছে, সে তার পরিবারের কাছে একটা শিশু, তাই জন্য সে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে বলতে গেলে, কারণ সে গার্ডটা খুলে ফেলেছে, লাগিয়েছিল এতদিন ধরে, আর ফটাস করে খুলে ফেললো গার্ডটা, সেই জন্যই প্রবলেমটা হয়ে গেল। এটা হলে গার্ড লাগিয়ে দেয়, আর চোখের সামনে আর সামনে একটা টার্গেট থাকবে, গোল, কি গোল? তোমার যে টার্গেটটা আছে, যেটা অ্যাচিভ করতে চাও, তার টার্গেট কি ছিল? অলিম্পিকে যাবো, অলিম্পিকে যাবো, অলিম্পিকে যাবো, অলিম্পিকে যাবো, এই অলিম্পিকটা টার্গেট অলিম্পিক হয়ে গেছে। তোমাকে টার্গেট করতে হবে ওইটা, আমি ওই জায়গাতেই যাবো, আমার টার্গেট ওইটা, ওইটা মানে ওইটা, আর গায়ে গায়ে যা আছে না কেন, শরীর খারাপ আছে শরীর ঠিক হয়ে যাবে, শরীরটা কোনো ম্যাটার করে না। আমি মনে করি শরীর খারাপ এখানে যদি কেউ বলে শরীর খারাপে এটা হচ্ছে না, আমি বলবো আমার থেকে বেশি খারাপ কারোর এখানে ছিল না। শুনে আমার অ্যাক্সিডেন্টে আঙ্গুল ভেঙে গেছিল, পরের দিন আমি কাজে বেরিয়েছিলাম, যারা সেই সময় ছিল আমার সাথে তারা জানে। কিছুদিন আগে আমার আঙ্গুলে একটা আরেকটা প্রবলেম হয়েছিল, বলতে গেলে সেই সময়ও আমি কাজে এসেছি, গাড়ি চালাতে পারিনি, আমি টোটো করে এসেছি, হেঁটে এসেছি, দরকার পড়ে টোটো লাগবে, আমি হেঁটে আসবো, বৃষ্টিতে বেরিয়েছি, শান্তিপুরে গেছি, সবই করেছি, ব্যাগও বইছি, সবই নিয়েছি, এসব যারা আমার সাথে গেছে তারা দেখতে পেয়েছে। যন্ত্রণা প্রচন্ড পরিমাণে করছিল, যারা সামনে ছিল কাছে ছিল তারা দেখতে পাচ্ছিল কি লেভেলে যন্ত্রণা করছিল, বা বাইরে থেকে কেউ দেখে বুঝতে পারছে না ভেতরে। তাহলে এসব এই জিনিসটা মাথায় রাখো, যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব গুরুতর, মানে খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরের দিন আমি আমার কাজে নিয়েছি, কিন্তু পরের দিন আমি মেডিসিনও খাইনি, আমাকে যে ডাক্তার মেডিসিন লিখে দিয়েছিল, রোগী স্যার এখানে নেই, থাকলে আমি বলতে পারতাম, উনি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছিল, ডাক্তার যে মেডিসিন লিখে দিয়েছিল পরের দিন সেই মেডিসিন দোকান বন্ধ ছিল, আমি ওষুধ পাইনি। বাড়িতে আমার মা ছিল না, মা গেছিল ঘুরতে, বাবার অফিস ছিল কাজ, আমি একলা ওই এই হাতটা আমি নাড়াতে পারছিলাম, ওই একটা হাতে সবকিছু করে, সবকিছু আমি খাইও নি বলতে গেলে, জল খেয়ে নর্মাল একটা বিস্কিট খেয়ে আমি স্নান করে নর্মাল কাজে নিয়ে, তাও কোথায় যেতাম? শান্তিপুরে ট্রেন করে, কিসের জন্য? একটা স্কুলের তোমার ওই ডেটা কালেকশনের জন্য, কত দূরে গেছিলাম। তাহলে সেইটা কেন করতে যাবো সেটা আমি বুঝতে, কারণ আমি জানি এই জিনিসগুলো যদি করতে পারি একদিন একদিন আমি সেই BMW স্টিয়ারিংটা ধরতে পারবো। BMW স্টিয়ারিংটা এমনি এমনি ধরতে পারবো না, BMW স্টিয়ারিং ধরতে গেলে এই জিনিসগুলোকে অবস্টাকেলগুলোকে পার করতে হবে, ঠিক আছে? যখন BMW স্টিয়ারিংটা ধরবো, যখন বলবো আপনার এই রাজ কি আছে, তখন বলবো এই যে আঙুলটা দেখছো এটা আমার ভাঙা, এটা হচ্ছে আমার রাজ আছে, এই ভাঙা অবস্থায় আমি কাজ করেছিলাম, ক্লিয়ার? এটা তোমাকে বুঝতে হবে। যার ফ্যামিলি প্রবলেম আছে সে বলতে পারবে আমার ফ্যামিলিতে এই প্রবলেম ছিল, তাকে যখন বলবি যে তোমার সাকসেসের কি রাজ আছে, তুমি গাড়ি কিনেছো, ফ্ল্যাট কিনেছো, তোমার কি রাজ আছে, তখন তুমি বলতে পারবে আমি 2টা বছর ফ্যামিলিকে ত্যাগ করে বাইরে থেকে কাজ করেছিলাম, যখন কাজ করতাম একলা থাকতাম, একলা খেতাম, একলা শুতাম, একলা ঘুমাতাম, ভয় পেতাম, অনেক কিছু হতো, তাও সেটাকে সহ্য করেছি বলে আজ দিন দাঁড়িয়ে এত বড় একটা বাড়ি করতে পেরেছি, গাড়িটা করতে পেরেছি, অ্যাচিভমেন্টগুলো করতে পেরেছি। কিন্তু এখন অ্যাচিভমেন্ট হলো প্রচুর, অ্যাসোসিয়েট সবাই জিজ্ঞেস করে দিদি তুমি এটা কেমন করে বললে, দাদা তুমি এটা কেমন করে বললে, তোমার এটা দ্বারা কি করে পসিবল হলো, তুমি একটু আমাকে বলো, বা তোমার দ্বারা কি করে করতে পারলে। আজকে সবাই সবকিছু করতে যাবে, বাট তার ভেতরের কাহিনীগুলোকে শুনতে হবে, তখন তুমি বলতে পারবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভালো ট্রেনিং কেন দিতে পারবে, কিভাবে দিতে পারবে, বিকজ তোমার যদি কাহিনী থাকে তাহলে তুমি ট্রেনিং দিতে পারবে, তাহলে তুমি কি করে দেবে।
তখন তুমি বলতে পারবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আমার যে এই অ্যাচিভমেন্টগুলো হয়েছে এর পেছনে এতগুলো পেরেক আছে ভাই, আমার ফ্যামিলি থেকে এতগুলো পেরেক আমাকে মেরেছিল, সেগুলোকে আমি সহ্য করেছিলাম, নিয়েছিলাম, সে পেনগুলোকে নিয়েছি তাই জন্য আমি পেয়েছি, সেটা 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 ছিল বলেই তোমার হয়েছে, এটাই হচ্ছে সাকসেসের রাজ হলো। তখন বলবে যে 2 বছর 3 বছর বাড়িতে ছিলাম না, বাড়ির বাইরে ছিলাম, একলা খেয়েছি, কোনোদিন খাবার পাইনি, না খেয়ে থেকেছি, এমন দিন গেছে যে কোনোদিন থাকার জায়গা পেয়েছি, শীতকালে কম্বল ছিল না, শীতের মধ্যে উকিয়েছি হিসাব মতো, সেই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে এত বড় বাড়িতে বা ভালো বাড়িতে নিয়ে আসি। একটা ভালো দামি গাড়ি তুমি কিনেছো, তখন জিজ্ঞেস করতে পারো দিদি বা দাদা তোমার গাড়ি কেনার কি লাগে, তখন বলতে পারো একটা দিনে দাঁড়িয়ে আমি আমার ফ্যামিলির সাথে কোনো জায়গা ছিল না, সম্পর্ক ছিল না, সবকিছু কাট করে দিয়ে একলা কাজ করেছি, কষ্ট হয়েছে, কেঁদেছি, অনেক কিছু করেছি, বাট কাজটা করেছি আজকের দিনে দাঁড়িয়ে। এই জন্যই কোথায় আছি আমি, একটা দামি গাড়ি আমি চড়ছি, আমি সেই গাড়িটায় অ্যাচিভ করেছি, সেটা আমি এনজয় করছি, প্লাস আমি আমার ফ্যামিলিকেও সেটা এনজয় করাচ্ছি, ফ্যামিলিকেও এনজয় করাচ্ছি না, ফ্যামিলির লোককেও আমি বলছি, প্রথম যখন কিনেছি মা আমার বাবার হাতে গাড়ির চাবিটা দিয়ে নাম পাবো, তখন তারা গাড়ির চাবিটা হাতে পেয়ে কেঁদে ফেলবে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভাবছো তোমার ফ্যামিলি, তোমার বাবা মা যারা যাই বলছে না কেন, যাই করছে না কেন, যখন তুমি অ্যাচিভমেন্টটা করবে না, অ্যাচিভমেন্টটা করে যেমন একটা মানে একটা জায়গায় বলে এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট, মোবাইল ফোন ল্যাপটপ না, এটা এখন কমন, ওটা তোমার নিড, যখন তুমি একটা 4 হুইলার কিনবে না, ভালো করে বুঝো, এই জিনিসগুলোকে বাদ দিয়ে, ফ্যামিলি প্রবলেমগুলোকে বাদ দিয়ে এই 4 হুইলার মানে কার্বনের বস্তুটাকে চোখের মধ্যে ঢুকিয়ে না, আর ভাবো এই কারের চাবিটা যখন বাবা বা মায়ের হাতে দিয়ে দেবে হিসাব মতন, তখন সে তার ইমোশনটা কোন জায়গায় থাকবে, সে কোনদিনও ভাবতেই পারেনি যে এই মেয়েটা বা এই ছেলেটা করতে পারবে, তখন তার ইমোশনটা কোন জায়গায় থাকবে, তখন সে তোমার পায়ে বলতে গেলে করতে হবে, তোকে আমি অনেক ভুলভাল বলেছিলাম, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, তখন সে তোমার পায়ে পড়তে আসবে, তোকে আমি মনে হয় ভুলভাল বলেছিলাম, আমার ভুলটা আমারই ছিল, কারণ সে দেখবে রেজাল্ট ইজ দিস, সে দেখবে এটা হচ্ছে রেজাল্ট, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে মৌখিক কথা ছিল, মানে আমি ভুল ও ঠিক। আজকের দিনে দাঁড়িয়ে এখানে কাজটা করতে হবে খালি ইনকামের জন্য না, একটা জিনিস নিজের মানে নিজেকে প্রমাণ করার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে অনেকে বলছে না তুই ভুল, তুই পারবি না, তোর দ্বারা কিছু সম্ভব হয় না, বাড়ির বড়রাও বলছে, বাড়ির ছোটরাও দিয়ে দিচ্ছে মাঝখান থেকে টিপ্পুনি মেরে, ছোটরা যারা বলছে তারা চোখটা নিচু করে রাখবে, না ভুলভাল বলেছিল দাদাকে বা দিদিকে, এসব না, বড়রা যারা বলছেন না আমাদেরই ভুল ছিল ওটি, আজকে ঠিক ঠিক ভুলটাকেও কিন্তু যাচাই করার দরকার লাগে, তা নাহলে সারা জীবন সারা লাইফই বলবে তোর দ্বারা তো কিছু সম্ভবই ছিল না, তুই তো কিছু করতেই পারবি না, আগেও বলেছি এখনো তুই তাই আছিস, এসব না। আজকের দিনে দাঁড়িয়ে যদি 2-3 বছর একটু স্যাক্রিফাইস করে সব কিছু করতে পারো, তারপর থেকে দেখবে যতদিন তুমি বাঁচবে, যতদিন তোমরা বাঁচবে, সারা লাইফ ফ্যামিলি বলবে না ওর দ্বারা সম্ভব, ওর দ্বারা মানে তুই জিতেছিস আমরা হেরেছি। আজকে দিনে 2-3 বছর তুমি হেরে থাকবে তাদের কাছে, আর তারপরে যতদিন বাঁচবে ততদিন তুমি তাদের কাছে উইনার, এখানে নয় তাদের কাছে তুমি জিতে থাকবে, তা না হলে যদি 2-3 বছরটা যদি প্রবলেমেটিক হয়ে যায় তাহলে সারা জীবনে তুমি লুজারই হয়ে থাকবে। আর এই লুজার থাকার যে কি জ্বালা যন্ত্রণা, যারা এখনকার দিনে আছে, যারা থাকছে তারা জানে, তারা 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 ভাবে যে কি কি জিনিস মিস করেছি, কেন এগুলো করিনি, কেন ভালো কিছু করিনি, ভালো কিছু কেন পাইনি, এসব না, তাই জন্য তারা কিন্তু অনেক কিছু ভাবে, সেই জন্য তোমাদের কাছে কেন তাদের কাছে গাইড করার বা এরকম ভালো সিস্টেম ছিল, দেখবে বাবা মায়ের সময় বলে যে তোদের সময় তো এগুলো পেয়েছিস, আমাদের সময় এত কিছু ভালো ছিল না, এই পড়াশোনাটা ছিল না, এই কম্পিউটার ছিল না, এইসব ইন্ডাস্ট্রি ছিল না, ডাইরেকশন হ্যান্ডাবেট এসব ছিল না, আমরা কিছু করতে পারি যেসব না, বাট তোমাদের কাছে তো ভাই আছে, তোমরা অপশন পেয়েছো, আর খালি অপশন পাওনি, গাইড পাচ্ছ, গাইডেন্স পাচ্ছ, সাপোর্ট পাচ্ছ, সার্ভিস পাচ্ছ, প্রবলেম হলে সলিউশন পাচ্ছ, রোগ হলে তার মেডিসিনও পাচ্ছ, তাহলে এসব না, তাহলে সেখান থেকে তোমাদের পড়াটা কিন্তু কোনো প্রবলেম না, তাহলে এসব না, প্রবলেম যদি থাকে প্রবলেম খুপড়িতে আছে, খুব প্রবলেম না হলে খুপড়িটা দিয়ে দেয়ালের মধ্যে দুটো বাড়ি মারো ধাম ধাম করে, দেখবো সব প্রবলেম ঠিক হয়ে যাবে, মাথা ফেটে যায় কোনো অসুবিধা হবে না, প্রবলেম সব ঠিক হয়ে যাবে, তাহলে এসব না, খুপড়িতে প্রবলেম আছে, প্রবলেম আর কোনো জায়গায় নেই, খুপড়িতে কি প্রবলেম আছে, এটা সফটওয়্যার থেকে এটাকে একটুখানি আনইনস্টল করে দিতে হবে সময়, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, 100% লেভেলে এই বিষয়টা বুঝতে হবে, খোপড়িতে প্রবলেম আছে, এই খোপড়ি থেকে এই পার্টটাকে আনইনস্টল, মানে এই অ্যাপটা আছে খোপড়ির মধ্যে যে অ্যাপ্লিকেশনটা আছে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করতে হবে।